হ্যালো ক্লাস। আচ্ছা, আজকের যেটা পড়াবো সেটা একটু আউট অফ টপিক হবে, কিন্তু যে জিনিসটাকে পড়ানোর জন্য পড়াচ্ছি তার একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। আজকে আমরা বেসিক্যালি যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, অর্থাৎ আলো ফেলে আমি ওখান থেকে কারেন্ট পাবো। মানে কোনো একটা মেটালের উপর যদি আমি আলো ফেলি, সেই মেটালটা থেকে কারেন্ট তৈরি হচ্ছে। হুম। তো বেসিক্যালি ওটা আমরা শিখবো, কিন্তু ওইটা শেখার আগে না আমাকে ওর আগের কিছু ঘটনা জানতে হবে। মানে আজ অব্দি আমি যা যা তোমাদের পড়িয়েছি, যে কত কিছু পড়ালাম, ব্ল্যাক বডি এনার্জি রেডিয়েশন, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন, কেন পড়িয়েছি এগুলো, এগুলো কার কনটেক্সটে পড়িয়েছি? এই সব জিনিসের কনটেক্সট হচ্ছে এসছে লাইট থেকে। ঠিক আছে, একটা বড় জিনিস যেটা হচ্ছে লাইট, যেটা যদি না থাকতো তাহলে আমরা কিছুই দেখতে পেতাম না। তাই তো, লাইট আছে বলে আমরা দেখতে পাই সব কিছু। এখন লাইটটা যখন বিজ্ঞানীদের মাথায় এলো যে আমরা সব কিছু দেখতে পাচ্ছি কেন, তার কারণটা হচ্ছে লাইট। লাইটের জন্য দেখতে পাচ্ছি। এবার লাইটটা কি অ্যাকচুয়ালি, জিনিসটা কি, কেমন দেখতে, দেখা যায় না দেখা যায় না, সেই সব নিয়ে অনেক কথাবার্তা চলছে। তো অনেক আদিমকালের বিজ্ঞানী যারা ছিলেন তারা অনেক রকম কথাবার্তা বলেছেন। হুম। তাদের কথাবার্তা আমি যাচ্ছি না। যখন থেকে একটু লজিক্যাল কথাবার্তা বলা আরম্ভ হয়েছে তখন থেকে আমরা আরম্ভ করছি। তাহলে লাইট নিয়ে প্রথমে একটু লজিক্যাল কথাবার্তা বলেছিলেন বিজ্ঞানী নিউটন। তিনি একটা থিওরি দিয়েছিলেন, যে থিওরিটাকে বলা হয় কর্পাস কিউলার থিওরি। নিউটনের কর্পাসকুলার থিওরি, থিওরিটা তিনি দিয়েছিলেন ইন দ্য ইয়ার অফ 1766। ঠিক আছে। আচ্ছা, তিনি কি লাইট নিয়ে কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে যে লাইট হচ্ছে একটা সোর্স অফ হিউজ পার্টিকেলস, অর্থাৎ লাইটের মধ্যে অনেক কণা থাকে। আমরা যে লাইটটা যদি মারি আর যদি টর্চ মারি, সেই টর্চটার মধ্যে অসংখ্য কণা থাকে। ঠিক আছে, যেগুলো সরলরেখায় যায়, সরলরেখায় যায়, এবং সেগুলো যখন আমাদের চোখে পড়ে তখন আমরা কি দেখতে পাই। তাহলে তিনি কি বললেন যে লাইট লাইট হচ্ছে একটা অনেক পার্টিকেল বা অনেক কণার সমষ্টি, যেগুলো সরলরেখায় ট্রাভেল করে, সরলরেখায় মুভ করে, এবং কি সেগুলো আমাদের চোখে পড়লে আমরা দেখতে পাই। ঠিক আছে। আচ্ছা, ওই পার্টিকেলগুলোকে আবার রশ্মিও বলা হয়, মানে রেজও বলা হয় মাঝে মাঝে। ঠিক আছে। আচ্ছা, উনি এটাও বললেন যে এই পার্টিকেলগুলো যখন মুভ করে তখন এদের একটা মাধ্যম দরকার হয়। কেমন মাধ্যম? মাধ্যমটা হচ্ছে ইলাস্টিক মাধ্যম, ইলাস্টিক মিডিয়াম বা ইলাস্টিক মাধ্যম যেটাকে বলা হয়। তাহলে লাইট, নিউটন কি বললেন, লাইট কি, যে কালেকশন অফ পার্টিকেলস, এক নম্বর। দু নম্বর কি, মুভস ইন স্ট্রেট লাইন, অর্থাৎ কি সরলরেখায় গমন করে বা সরলরেখায় করে। আর কি, তিন নম্বর কি, এই লাইটগুলো হচ্ছে, এই পার্টিকেলগুলো যে সরলরেখায় যাচ্ছে এই জন্য একটা মিডিয়াম দরকার হয়, সেই মিডিয়ামটা হচ্ছে ইলাস্টিক মিডিয়াম। ঠিক আছে। আচ্ছা, উনি এইসব কথাবার্তা বললেন, এবং উনি এইসব কথাবার্তা বলে তিনটে জিনিসকে উনি মানে লাইটের যে বিভিন্ন রকম, যেগুলো মানে আমরা লাইটের যে বিভিন্ন রকম ধর্ম দেখতে পাই, কি যেমন কি প্রতিফলন, প্রতিসরণ, ঠিক আছে, ইন্টারফিয়ারেন্স, পোলারাইজেশন, এগুলো আমরা দেখতে পাই। তাহলে ওইখান থেকে তিনি কিছু কিছু জিনিসপত্র এক্সপ্লেন করতে পারলেন। কী কী জিনিসপত্র এক্সপ্লেন করতে পারলেন? তিনি করতে পারলেন কি, এক নম্বর করতে পারলেন রিফ্লেকশন। রিফ্লেকশন অর্থাৎ কি বলা হয়, প্রতিফলন। তাই তো, এটা কি প্রতিফলন। ঠিক আছে। আচ্ছা, আর কি এক্সপ্লেন করতে পারলেন? রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন যেটাকে বলা হয় কি, প্রতিসরণ। ঠিক আছে, প্রতিফলন, প্রতিসরণ। আর কি এক্সপ্লেন করতে পারলেন? যে লাইট যে সরল রেখায় চলে, মানে আমরা সবসময় জানি যে লাইট সরল রেখায় যায়, অনেক রকম তার এক্সাম্পল আছে। তাই তো, কীভাবে পরীক্ষা করা যায় লাইট সরল রেখায় যায়। তাহলে তিনি আরেকটা কি বললেন, মানে আরেকটা কি প্রমাণ করতে পারলেন, যে রেকটি লিনিয়ার মোশন
রেক্টিলিনিয়ার মোশন অফ লাইট। এই কথাটার অর্থ কি, যে লাইট সরলরেখায় ট্রাভেল করে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু তিনি এই থিওরি দিয়ে কিছু জিনিসপত্র এক্সপ্লেনও করতে পারলেন, ঠিক আছে। তাহলে এগুলো কি, আমি যেগুলো টিক মার্ক দিয়ে দিচ্ছি সেগুলো কি উনি এক্সপ্লেন করতে পেরেছেন। আর এক্সপ্লেন করতে পারেননি কোনগুলো? এক্সপ্লেন করতে পারেননি হচ্ছে, এটা আমি একটা অন্য কালিতে লিখি, এক্সপ্লেন করতে পারেননি কি, আচ্ছা, ডিফ্র্যাকশন, ইন্টারফিয়ারেন্স, ঠিক আছে, ডিফ্রাকশন, ইন্টারফিয়ারেন্স, পোলারাইজেশন, অর্থাৎ লাইট যে এই ঘটনাগুলো যে লাইট করে সেটা তিনি এই থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারছেন না, কিন্তু এই থিওরি দিয়ে এই ঘটনাগুলোকে তিনি এক্সপ্লেন করতে পারছেন। তাহলে ঠিক আছে, তাহলে এই যে জিনিসগুলো আছে এগুলোকে তিনি এক্সপ্লেন করতে পারলেন না, কিন্তু এইগুলোকে তিনি এক্সপ্লেন করতে পারলেন। আচ্ছা, এবারে তাহলে ওনার থিওরিটা গেল। এবার ঠিক ওই সময়ে, মানে ইন দ্য ইয়ার অফ 1778 বেসিক্যালি, ওই সময়ে আরেকজন বিজ্ঞানী যিনার নাম হচ্ছে, সেটা আমি লিখে দিই, 1 নম্বর, ডেভেলপমেন্ট চলছে এইভাবে। নেক্সট কে এলেন? নেক্সট এলেন বিজ্ঞানী হাইগেন্স, HUYGEN অ্যাপোস্ট্রফি GEN, এটা বলে হাইগেন, বিজ্ঞানী হাইগেন। তার ফর্মুলাটা কি ছিল? তার ফর্মুলা ছিল হাইগেন্স ওয়েভ থিওরি, অর্থাৎ তার যে এই যে হাইগেন যে বিজ্ঞানী, উনি একটা ওয়েভ থিওরি, একটা মোটামুটি একটা তিনি একটা থিওরি দিয়েছিলেন লাইট সম্পর্কে। তিনি কি বলেছিলেন, এই হাইগেন কি বলেছিলেন, যে হাইগেন বলেছিলেন যে লাইট একটা লঙ্গিটিউডিনাল ওয়েভ। আচ্ছা, লঙ্গিটিউডিনাল ওয়েভ মানে কি, যেটাকে বাংলায় বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে তিনি 1 নম্বর কি বললেন, যে লাইটটা কি, লাইটটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ, যেটাকে বাংলায় কি বলা হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওই অনুদৈর্ঘ্য তরঙ্গ জিনিসটা কি, সেটা বেসিক্যালি কেমন, যে একটা তরঙ্গ যেটা এরকম ভাইব্রেট করতে করতে চায়, এরকম ভাইব্রেট করতে করতে চায়, ভাইব্রেট করতে করতে তরঙ্গটা চায়, তাকে কি বলা হয়, তাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ফিজিক্স সেটা ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ জিনিসটা কি, ঠিক আছে। আচ্ছা, এবং 2 নম্বর বললেন কি, যে এই লাইটটা যখন মুভ করে তার জন্য একটা মিডিয়াম লাগে। এবার তিনি যে মিডিয়ামটা বললেন, সেই মিডিয়ামে তিনি নাম দিলেন ইথার, ইথার মিডিয়াম। বুঝলে তো? হ্যাঁ, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স সবাই দেখো তো নাকি, টুকটাক দেখা আছে, সেখানে ইথার ছিল তো নাকি, সেই ইথার কিন্তু এই ইথার না, হ্যাঁ, এটা কিন্তু আলাদা ইথার। উনি একটা মোটামুটি একটা হাইপোথেটিক্যাল ব্যাপার ভেবেছিলেন যে একটা ইথার বলে একটা মিডিয়াম আছে, বা ইথার বলে একটা মাধ্যম আছে, সেই মাধ্যমে কি করে লাইটটা ট্রাভেল করে, এবং সেই লাইটটা কেমন, সেটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, এবারে তিনি এই থিওরি দিয়ে কি কি এক্সপ্লেন করতে পারলেন? আচ্ছা, এই না থিওরিটা আমি সাল বলে দিই, থিওরিটার সাল হচ্ছে, ইনি মোটামুটি 1778 থিওরিটা মোটামুটি দিয়েছিলেন। আচ্ছা, এই থিওরি দিয়ে তিনি কি কি এক্সপ্লেন করতে পারলেন? বলছেন এই থিওরি দিয়ে তিনি এক্সপ্লেন করতে পারলেন রিফ্লেকশন, হ্যাঁ, রিফ্র্যাকশন অর্থাৎ প্রতিফলন, প্রতিসরণ। আচ্ছা, ইনি ডিফ্র্যাকশন কিন্তু করতে পারেননি নিউটন, কিন্তু ইনি এই থিওরি দিয়ে দেখালেন যে ডিফ্র্যাকশনটাও এই থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে। ডিফ্র্যাকশন এক টাইপ মেবি, ডিফ্র্যাকশন, ঠিক আছে। আচ্ছা, ইনি আবার ইন্টারফিয়ারেন্সটাও এক্সপ্লেন করলেন, ইন্টারফিয়ারেন্স, ঠিক আছে। তাহলে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন, ইন্টারফিয়ারেন্স, এই 4টে তিনি এক্সপ্লেন করতে পারলেন তার থিওরি দিয়ে। আর কি কি এক্সপ্লেন করতে পারলেন না? তার থিওরি এক্সপ্লেন করতে পারলো নাকি, লাইটের সরল রেখায় গমন, অর্থাৎ রেক্টিলিনিয়ার মোশন, রেক্টিলিনিয়ার মোশন অফ লাইট, ঠিক আছে, রেক্টিলিনিয়ার মোশন অফ লাইট। আর কি, পোলারাইজেশন। তার থিওরি
এই দুটো জিনিসকে এক্সপ্লেন করতে পারলো না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরে যখন দেখা গেল যে এই দুজনের মধ্যে ট্রাসল লাগছে, আচ্ছা আরেকটা জিনিসটা ট্রাসল লাগছে যে ইনি বলেছিলেন যে যখন এই রিফ্র্যাকশন যখন হচ্ছে, রিফ্র্যাকশন অর্থাৎ কি প্রতিসরণ, মানে কি ধরো নিচে যদি একটা ঘন মাধ্যম থাকে অর্থাৎ আর উপরে যদি একটা লঘু মাধ্যম থাকে, ধরো এটা ওয়াটার আর উপরে আছে আমার এয়ার, তো রিফ্র্যাকশনে দেখায় কি যে লাইট আসে এবং সেটা এখানে কম মাকে, এখানে যতটা বেঁকে আসে এখানে কম মাকে, তাই তো, এটাই তো। তো তিনি বললেন যে উপরে লাইটের যে ভেলোসিটি যদি v1 হয়, নিচের ভেলোসিটি যদি লাইটের ভেলোসিটি যদি v2 হয়, তাহলে বললেন যে v1 ইজ গ্রেটার দেন v2, সরি তিনি বললেন যে v1 ইজ লেস দেন v2, সরি v1 ইজ লেস দেন v2, অর্থাৎ তিনি বললেন যে লাইট যখন জলে ঢুকছে তখন জলে লাইটের স্পিড বেড়ে যাচ্ছে কিন্তু এয়ারে লাইটের স্পিড কম, তো তিনি বললেন যে v1 ইজ লেস দেন v2। আর হাইগেন করলেন কি, হাইগেন ঠিক তার উল্টো কথাটা বললেন। হাইগেন বললেন যে না, নিচে যদি জল থাকে অর্থাৎ ঘনমাধ্যম থাকে আর উপরে যদি এয়ার থাকে, তাহলে লাইটটা আসে এই যে বেঁকে যাচ্ছে এই ঘটনাটা, এর যদি ভেলোসিটি যদি v1 হয় এই লাইটের মানে এয়ার মিডিয়ামে, আর জল মিডিয়ামে ভেলোসিটি যদি v2 হয়, তাহলে উনি ঠিক উল্টোটা বললেন v1 ইজ গ্রেটার দেন v2, অর্থাৎ লাইট এয়ারের স্পিড বেশি ছিল, জলে এসে ওর স্পিড কমে গেছে। তো তিনি মোটামুটি এই দুজনের মধ্যে এটা নিয়ে ট্রাসল লাগলো। এ বলছিল যে লাইটটা পার্টিকেল, লাইট হচ্ছে কালেকশন অফ পার্টিকেল, এ বলছে না লাইটটা একটা লংগিটিউডিনাল ওয়েভ। তাহলে এ বলছে লাইট একটা পার্টিকেল, এ বলছে লাইটটা ওয়েভ। ঠিক আছে, আচ্ছা নেক্সট এদের এই সমস্ত দেখে তো বিজ্ঞানী, আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে বিজ্ঞানী ফ্রেশনেল। তিনি বললেন কি, তিনি বললেন যে না, লাইটটা হচ্ছে একটা ওয়েভ কিন্তু লাইটটা লংগিটিউডিনাল ওয়েভ না, লাইটটা হচ্ছে, তিনি বললেন লাইটটা ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভকে বাংলায় কি বলা হয়? তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ অর্থাৎ কেমন দেখতে হয়, এই যদি এরম হয়, এই এটিকে বলে তির্যক তরঙ্গ। আর অনুভূমিক তরঙ্গ দেখতে কেমন হয় বলো দেখি? ঠিক আমি যদি দেখাই যে ধরো একটা ওয়েভ যাচ্ছে, তো মানে ধরো ওয়েভটা এইখানে একটুখানি এ হলো, তারপরে ছাড়া 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 আবার গিয়ে এরকম, মানে একবার স্কুইজ হচ্ছে ছাড়ছে কিছুটা, আবার স্কুইজ হচ্ছে আবার ছাড়ছে, মানে এরকম করে করে মুভ করছে ওয়েভটা। আর এটা কি এইভাবে মুভ করছে, এটা যেদিকে মুভ করছে আর এর গতিপথ আর তুমি যেভাবে মুভ করছে তার মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, অর্থাৎ এদিকেই মুভ করছে এবং স্কুইজটাও এদিকেই হচ্ছে, তাই তো। আর এর ক্ষেত্রে দেখো এদিকে মুভ করছে কিন্তু এর গতিপথের অ্যাঙ্গেল কীরকম, উপর থেকে নিচ, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এ তরঙ্গটা মুভ করে। অর্থাৎ এর যে গতিপথ আছে, প্রোপাগেশনের যে দিকটা আছে, সেই দিকের সঙ্গে এই তরঙ্গটা কীভাবে মুভ করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, অর্থাৎ এর সাথে পারপেন্ডিকুলারলি মুভ করে আর এর সাথে কি করে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে। ঠিক আছে, তাহলে ফ্রেশনেল কি বললেন যে না, লাইটটা হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ। আচ্ছা, উনার কথা অনুযায়ী, উনি যে কথাটা বললেন এই কথা অনুযায়ী উনি এক্সপ্লেন করতে পারলেন যে, উনি শুধুমাত্র এক্সপ্লেন করতে পারলেন কি, পোলারাইজেশন। পোলারাইজেশন অর্থাৎ উনি বললেন যে উনার যে থিওরি সেই অনুযায়ী লাইটের একটা জিনিস এক্সপ্লেন করা গেল, পোলারাইজেশন, কিন্তু বাকিগুলো এক্সপ্লেন করা গেল না। বাকিগুলো এক্সপ্লেন করা গেল না মানে কি, যে রেক্টিলিনিয়ার মোশন অফ লাইট, ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট, এইসব কিন্তু এক্সপ্লেন করা গেল না। আচ্ছা, নতুন কিছু কিছু ইফেক্ট আছে ইন্ট্রোডিউস করছি, যেটা ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট। তাহলে উনি পোলারাইজেশনটাকে এক্সপ্লেন করলেন, আর কি এক্সপ্লেন করতে পারলেন না, ফটো ইলেকট্রিক ইফেক্ট, আর কি কম্পটন ইফেক্ট। তার মধ্যে ফটো ইলেকট্রিক ইফেক্ট আমরা পড়বো পরে, ঠিক আছে। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট আর কম্পটন ইফেক্টকে উনি এক্সপ্লেন করতে পারলেন না। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এবারে এইসব ঘটনার পরে অনেক 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 বছর পর, মানে ইন দ্য ইয়ার অফ 1857 কে এলেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল। এটা আমি উল্টে দিচ্ছি। ম্যাক্সওয়েলের তো আমি বলে দিয়েছি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তিনিও লাইট নিয়ে স্টাডি করছিলেন। তিনি কি বললেন, ওই যে যদি একটা চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেট হয় বা ডিসিলারেট হয়,
সেটা একটা ওয়েভ তৈরি করে, সেই ওয়েভটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হ্যাঁ, সেই ওয়েভটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ঠিক আছে, তাহলে উনি কত সালে করেছিলেন? ইন দ্য ইয়ার অফ 1857। উনি কি বলেছিলেন যে যদি কোনো একটা যদি ওয়েভ যদি প্রোপাগেট করে, কোনো একটা ওয়েভ যদি প্রোপাগেট করে এইভাবে, তাহলে সে ওয়েভের কি থাকবে? সে ওয়েভটা যদি এইদিকে প্রোপাগেট করে তাহলে তার এদিকে থাকবে একটা কি ম্যাগনেটিক ফিল্ড, আর এদিকে থাকবে একটা কি ইলেকট্রিক ফিল্ড, তাই তো? অর্থাৎ বলেছিলেন যে কোনো একটা ওয়েভ যদি প্রোপাগেট করে এইদিকে জেড ডাইরেকশনে প্রোভাইড করে, তাহলে তার মোটামুটি একটা ওয়াই ডাইরেকশনে কি থাকবে? একটা ম্যাগনেটিক ফিল্ড, আর এক্স ডাইরেকশনে থাকবে কি একটা ইলেকট্রিক ফিল্ড। এটা পড়িয়েছিলাম, ঠিক আছে? তাহলে উনি বললেন যে লাইটও একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যে লাইট বেসিক্যালি যখন মুভ করে তখন লাইট হচ্ছে এই সব জিনিসপত্র দেখায়। অর্থাৎ লাইট যখন মুভ করে তখন লাইট ইলেকট্রিক ফিল্ডও তৈরি করে, লাইট ম্যাগনেটিক ফিল্ডও তৈরি করে, এটা আমি পড়িয়েছিলাম। এবং কি লাইটের ভেলোসিটি কি তিনি বলেছেন, যেহেতু লাইট যেহেতু একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ভেলোসিটি কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তেমন লাইটও একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তার ভেলোসিটিও কত হবে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ম্যাক্সওয়েলটা ভালো করে পড়ে নাও আরেকবার, তাহলে পড়লে বুঝতে পারবে। আচ্ছা, এখান থেকে তিনি কি কি এই যে থিওরি আছে, এই থিওরি থেকে তিনি লাইটের কি কি নেচার করতে পারলেন? বলছে এই থিওরি প্রায় অনেক কিছু এক্সপ্লেন করে দিচ্ছে, লাইটের প্রায় সমস্ত ধর্ম এক্সপ্লেন করে দিচ্ছে। কিন্তু কি কি পারছে না, যেগুলো পারছে না সেগুলো লিখে দিই, বাকি অত লিখবে কি, যেগুলো পারছে না লিখে দিই। পারছে না হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, আর কি কম্পটন ইফেক্ট। অর্থাৎ বাকি সব কিছু এক্সপ্লেন করতে পারলেও লাইটের এই দুটো প্রপার্টি এক্সপ্লেন করতে পারছে না। মানে অর্থাৎ লাইট যে ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখায় আর কম্পটন ইফেক্ট দেখায়, সেটা কিন্তু ম্যাক্সওয়েলের থিওরি অনুযায়ী কিন্তু দেখানো উচিত নয়, কিন্তু লাইট তাও দেখাচ্ছে। তার মানে তিনি এটাকে এক্সপ্লেন করতে পারেননি। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি হলো? এরপরে আমাদের এলেন কি আমাদের বিজ্ঞানী, মানে প্ল্যাঙ্ক। বেসিক্যালি প্ল্যাঙ্ক কি করলেন? অর্থাৎ ওই যখন তোমার এই ঘটনাটা চলছিল না, যখন তোমার এই ব্ল্যাক বডি রেডিয়েশন চলছিল, মানে এরপরে এর ঠিক পরেই ব্ল্যাক বডি রেডিয়েশনটা জেনারেট হয়েছে, এবং সেই সময় প্ল্যাঙ্ক কি করেছেন? প্ল্যাঙ্ক তার স্টেটমেন্ট দিয়েছিলেন, মানে একদম একই সময় ব্ল্যাক বডি এনার্জি যখন এটা হয়, ওই সময় প্ল্যাঙ্ক একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। প্ল্যাঙ্ক কি বলেছিলেন? প্ল্যাঙ্ক একটা থিওরি দিয়েছিলেন। প্ল্যাঙ্কের কি থিওরি? প্ল্যাঙ্কের থিওরিটা আছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি অফ লাইট। কোয়ান্টাম মেকানিক্স সবাই মোটামুটি শুনেছে তো নাম, তো এই একটা কোয়ান্টাম থিওরি দিয়েছিলেন, কোয়ান্টাম থিওরি অফ লাইট, অর্থাৎ লাইটের একটা কোয়ান্টাম থিওরি দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে উনি এই যে ফটো ইলেকট্রিক ইফেক্ট আর কম্পটন ইফেক্টকে যখন তিনি মানে এক্সপ্লেন করতে চান, তখন তিনি ধরে নিয়েছিলেন যে লাইট এনার্জিটা, অর্থাৎ লাইটের যে এনার্জিটা, সেটা কি? সেটা হচ্ছে প্যাকেট টাইপের। অর্থাৎ তিনি কি বললেন যে লাইট এনার্জি এটা কি? এটা হচ্ছে প্যাকেট টাইপের। ঠিক আছে, লাইট এনার্জিটা হচ্ছে কি প্যাকেট টাইপের। হ্যাঁ, মানে এগুলো সব প্যাকেটস, মানে অর্থাৎ লাইটের এনার্জিগুলো একটা প্যাকেট টাইপের যায়, প্যাকেট টাইপের। ঠিক আছে, আচ্ছা, এই প্যাকেটগুলো তিনি নাম দিয়েছিলেন কি? ফোটন। কি দিয়েছিলেন? ফোটন। অর্থাৎ লাইট এনার্জির যে প্যাকেটগুলো আছে, তিনি লাইটকে কিন্তু বলেননি যে এরকম প্যাকেট, তিনি বলছেন লাইটের যে এনার্জি, অর্থাৎ যখন একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা লাইট যখন ট্রাভেল করে, তাতে একটা এনার্জি থাকে, সেই এনার্জিকে তিনি বলেছিলেন যে এনার্জিগুলো প্যাকেট টাইপের দেখতে হয়। অর্থাৎ এর মধ্যে এনার্জি, এর মধ্যে এনার্জি, এরকম প্যাকেট টাইপের হয়, এবং এই এনার্জি প্যাকেটগুলোকে বলা হয়েছে ফোটন। ঠিক আছে, এবং এই ফোটনের যে এনার্জি প্যাকেটগুলো, এদের যে এনার্জি অর্থাৎ সেটাকে তিনি বললেন যে এইচ নিউ। অর্থাৎ ফোটনের যে এনার্জি, অর্থাৎ এই এনার্জি প্যাকেটগুলোর এক একটা প্যাকেটের এনার্জি হচ্ছে সমান এইচ নিউ, যেখানে নিউটা কি? নিউটাকে বলা হচ্ছে কি? ফ্রিকোয়েন্সি। আগের দিন পড়িয়েছিলাম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এখানে নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি,
আর এইচটা কি, এইচ একটা নতুন ধ্রুবক যাকে বলা হয়, বা একটা কনস্ট্যান্ট, নাকি কি বলা হয়, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। যেহেতু প্ল্যাঙ্ক তো এটা করেছিলেন, তাহলে কি বলা হয়, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে, এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আচ্ছা, এবং এই যে এনার্জিগুলো, এই লাইটের একটা মোমেন্টাম আছে বা ভরবেগ আছে, ভরবেগটাকে তিনি বললেন পি সমান এইচ বাই ল্যামডা। ল্যামডাটা কি, ওয়েভলেন্থ অফ লাইট। অর্থাৎ একটা নিউ ফ্রিকোয়েন্সির লাইট যার ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, সেই লাইটের যে এনার্জি আছে, এনার্জি প্যাকেটগুলো আছে, সেই এনার্জি প্যাকেটগুলোর এনার্জি হচ্ছে এইচ নিউ। ঠিক আছে, ই ইকুয়াল টু এইচ নিউ, যেখানে এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট এবং এনার্জি প্যাকেটগুলোকে বলা হচ্ছে ফোটন। ঠিক আছে, আচ্ছা, উনি বললেন কি যে লাইটের যে এনার্জিটা, যখন ধরো লাইট কোনো একটা জিনিসের উপর পড়েছে, অর্থাৎ কি লাইট সেখানে এনার্জি দিচ্ছে, ওই এনার্জিটা যে ও দিচ্ছে বা এনার্জি নিচ্ছে, যাই হোক, লাইট যখন কোনো একটা এনার্জি দেয় বা এনার্জি নেয়, সেই নেওয়াটা কন্টিনিউয়াস হয় না। অর্থাৎ ধরো আমি তোমাকে গ্লাস পেতেছো, আমি তোমাকে দুধ ঢালছি। ধরো তুমি একটা এরকম গ্লাস পেতেছো, আমি তোমাকে উপর থেকে কি বলছি, আমি উপর থেকে তোমাকে দুধ ঢালছি মানে ঢেলেই যাচ্ছি, অর্থাৎ একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা কি হচ্ছে, একটা কন্টিনিউয়াস প্রসেস, তাই তো, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু এবার আমি যদি তোমাকে বলি যে না, তোমাকে গ্লাস দিয়েছি এবং আমি মাঝে মাঝে তোমাকে অল্প অল্প দুধ দিচ্ছি, প্রথমে একটুখানি দুধ দিলাম, তারপর আর একটুখানি দুধ দিলাম, তারপর আর একটুখানি দুধ দিলাম, অর্থাৎ কি তোমাকে মাঝে মাঝে অল্প অল্প দুধ দিচ্ছি। তার মানে আমি তোমাকে কন্টিনিউয়াসলি দুধটা ঢালছি না, আমি তোমাকে কী ভাবছি, ডিসক্রিটভাবে ঢালছি। কীভাবে, ডিসক্রিট। তাহলে ডিসক্রিট আর কন্টিনিউয়াস টার্মটা বোঝা গেল তো? ঠিক আছে, তাহলে আমি তোমাকে কন্টিনিউয়াসলি দিচ্ছি না, আমি তোমাকে ডিসক্রিটভাবে দিচ্ছি। এরকম বলছে লাইট এনার্জিটা যখন ট্রান্সফার হয় কোনো জায়গায়, সেটা কীভাবে হয়, যে আমি লিখে দিই, এক্সচেঞ্জ অফ লাইট এনার্জি কীভাবে হয়, ডিসক্রিটভাবে হয়। ঠিক আছে, লাইট এনার্জিটা যে এক্সচেঞ্জ হয় সেটাকে কীভাবে হয়, ডিসক্রিটভাবে হয়। ঠিক আছে, ডিসক্রিটভাবে হয়, বা এটাকে তুমি কোয়ান্টাইজডও বলতে পারো, ডিসক্রিট বা কোয়ান্টাইজডও বলতে পারো। কি, কোয়ান্টাইজড, ডিসক্রিট বা কোয়ান্টাইজডভাবে হয়। ঠিক আছে, আচ্ছা, এবার ওই সময় কি চলছে, ওই সময় একটা জিনিস চলছে কি, ব্ল্যাক বডি এনার্জি রেডিয়েশন। ঠিক আছে, তাহলে ওই সময় কি চলছিল, দেখে দিই, ব্ল্যাক বডি এনার্জি রেডিয়েশন ওই সময় চলছিল, মানে ঠিক এরপরেই। ঠিক আছে, আচ্ছা, যখন ব্ল্যাক বডি এনার্জি রেডিয়েশন চলছিল, তখন কি বলা হলো, তখন বলা হয়েছিল যে লাইটটা কীভাবে, মানে লাইট না, মানে বেসিক্যালি একটা ব্ল্যাক বডি থেকে এনার্জি যে বেরোচ্ছে, সেই আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক বডি থেকে এনার্জি যত ওয়েভলেন্থ, যত ফ্রিকোয়েন্সি, সমস্ত ফ্রিকোয়েন্সির এনার্জিও নিতে পারে, সমস্ত ফ্রিকোয়েন্সির এনার্জিও দিতে পারে। ঠিক আছে, তো তখন বলা হয়েছিল যে ওটাকে তখন ব্ল্যাক বডি বলা হয়েছিল। এবারে পরে যখন ব্ল্যাক বডিতে কী করে এনার্জি সে দিচ্ছে বা কী করে এনার্জি নিচ্ছে, সেই সম্পর্কে বিভিন্ন রকম বিজ্ঞানী তারা বিভিন্ন রকম মত দিয়েছিল। তার মধ্যে একজন বিজ্ঞানী ছিল, দুজন, তাকে বলে র্যালে জিন্স। ঠিক আছে, র্যালে জিন্স, তিনি একটা মত দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন, যে এই জিনিসটা একটু খটোমটো হবে, তাও একটু শুনে রাখো। তিনি বলেছিলেন যে ধরো একটা কঠিন, ধরো ব্ল্যাক বডি, তাহলে ব্ল্যাক বডি জিনিসটা কি, ব্ল্যাক বডি মানে একটা কঠিন কিছু একটা জিনিস, একটা কঠিন জিনিসের মধ্যে অনেক কণা দিয়ে ব্ল্যাক বডি তৈরি হয়েছে, অনেক পার্টিকেল দিয়ে ব্ল্যাক বডি তৈরি হয়েছে। এবার একটা কঠিন জিনিস যখন থাকে, তার মধ্যে পার্টিকেলগুলো কীভাবে থাকে, তারা তো নড়তে চড়তে পারে না, কারণ সেটা কঠিন একটা। তারা কি থাকে, চুপচাপ বসে থাকে, অর্থাৎ তারা ছুটতেও পারে না, তারা ঘুরতেও পারে না। তারা খুব বেশি হলে কী করে, তারা খুব বেশি হলে চুপচাপ বসে নিজেদের চারদিকে ভাইব্রেট করে। অর্থাৎ এরা না ছুটতে পারে না ঘুরতে পারে, এরা কি করে, এরা শুধু ভাইব্রেট করতে পারে। তাহলে কি, এদের কি আছে, যে পার্টিকেলগুলো
তাদের কি আছে? তাদের শুধুমাত্র ভাইব্রেশন আছে। ঠিক আছে, যেহেতু ভাইব্রেশন আছে তাই এদেরকেই পার্টিকেলগুলোকে ধরা হয়েছিল অসিলেটর হিসেবে। এগুলো নেই, তাও একটু বুঝিয়ে দিচ্ছি, একটু জেনে রাখো, অসিলেটর হিসাবে। আচ্ছা, আবার আমরা কি জানি যে বলেছিলাম কোনো একটা পার্টিকেল যদি অসিলেট করে বা মানে অসিলেট করে বা তোমার যদি কোনো একটা ত্বরণ থাকে বা মন্দন থাকে, অ্যাক্সিলারেট করে বা ডিসিলারেট করে, তাহলে কী হবে? সেখান থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বেরোবে, যেটা ম্যাক্সওয়েল বলেছিল। তাহলে এখান থেকেও সেমভাবে কী হচ্ছে, অসিলেট যেহেতু করছে, এটা যেহেতু একটা অসিলেটার, তাহলে এখান থেকেও কী হচ্ছে, রেডিয়েশন বেরোচ্ছে। এইভাবে ব্ল্যাক বডি রেডিয়েট করতে পারে এনার্জিকে। ঠিক আছে, তাহলে এই সব ঘটনা হচ্ছে ঘটে গেছিল অনেক আগে, যেখানে লোকজন ঠিক করতে পারছিল না যে লাইটটা বেসিক্যালি তোমার ওয়েভ না বেসিক্যালি পার্টিকেল। মানে অর্থাৎ লাইটটা বেসিক্যালি সে নিউটনের থিওরি ঠিক না হাইগেন্সের থিওরি ঠিক, কার থিওরি ঠিক সেটা লোকজন ঠিক করতে পারছিল না। এবার কি হলো, এবার মানে মোটামুটি এই ঘটনাগুলো ঘটেছে। ঠিক আছে, এই মোটামুটি লাইটের আগে এইসব জিনিসপত্র দেখা গেছে। এবার লোকজন ঠিক করতে পারছে না যে লাইটটা একটা ওয়েভ না একটা পার্টিকেল না কি, কেউ ঠিক করতে পারছে না। এবার পরে একটা এক্সপেরিমেন্ট হলো, যেটা নিয়ে আমরা কথা বলছি বারবার, যে এক্সপেরিমেন্টটা থেকে অনেক কিছু ঘাপলা হয়েছে বেসিক্যালি পরের দিকে। জিনিসটা কি হলো, মানে লাইটের যে কিছু কিছু বিজ্ঞানী যেগুলো থিওরি দিয়েছিলেন, তার মধ্যে কিছু কিছু থিওরি যেমন প্রমাণ করা যাচ্ছিল না। তার মধ্যে একটা থিওরি কী ছিল? একটা থিওরি ছিল হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। তাহলে আজকের আমরা যেটা অ্যাকচুয়ালি আমাদের যে লেকচারটা যেখান থেকে শুরু হলো, সেটা কী হলো? সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে, তাহলে আমি হেডিং করে দিই, এটাতে হেডিং করি ফটো ইলেকট্রিক ইফেক্ট, বা বইতে বাংলায় লেখা আছে দেখবে আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া, বইতে কিছু লেখা নেই, অনেক কিছু লেখা নেই। যাই হোক, তো আমি শিখিয়ে দিচ্ছি, শিখে নাও। এটা এত ভালোভাবে কেন শেখাচ্ছি, কারণ এটা 12-এর তোমার যখন তুমি যখন তুমি মডার্ন ফিজিক্স যখন পড়বে, তখন তোমার এটা কিন্তু লাগবেই লাগবে। ঠিক আছে, তো আমি একদম এখন যা বুঝিয়ে দিচ্ছি কেমিস্ট্রির উপর করে, তোমার ফিজিক্সও লেগে যাবে। ঠিক আছে, আচ্ছা ঘটনাটা শুনে নাও। ঘটনাটা হচ্ছে যে এই জিনিসটা কি, ফটো ইলেকট্রিক ইফেক্ট জিনিসটা কি? ফটো ইলেকট্রিক ইফেক্ট জিনিসটা হচ্ছে এটা যে তুমি একটা কোনো মেটাল, মানে তুমি একটা কোনো একটা ক্লিন একটা কোনো মেটাল আছে, কি একটা তোমার একটা মেটাল আছে যেটা হচ্ছে ক্লিন মেটাল। ক্লিন মেটালের উপরে তুমি কি ফেলেছো? লাইট ফেলেছো। ফেলার সঙ্গে সঙ্গে কি দেখতে পাচ্ছ? যে ইলেকট্রন বেরোচ্ছে। এই যে টোটাল যে জিনিসটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে, তাহলে কি, তুমি যদি একটা ক্লিন মেটালের উপরে তুমি লাইট ফেলো, আবার লাইটটা কেমন হতে হবে? লাইটটার ফ্রিকোয়েন্সি কিন্তু ঠিক হতে হবে। ফ্রিকোয়েন্সি আমি এটাকে বলে দিতে পারি যে ফিক্সড সুইটেবল ফ্রিকোয়েন্সি বলে দিচ্ছি আমি, সুইটেবল ফ্রিকোয়েন্সি। অর্থাৎ সুইটেবল ফ্রিকোয়েন্সির লাইট যদি তুমি একটা ক্লিন মেটালের উপরে ফেলো, তাহলে কী হবে? সেখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রন এফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট। আচ্ছা, জিনিসটা কী হয়েছে? জিনিসটা হচ্ছে এই যে জিনিসটাকে প্রথমে এক্সপেরিমেন্ট করেছিলেন বিজ্ঞানী হার্জ ইন দ্য ইয়ার অফ 1887। বিজ্ঞানী হার্জ এই জিনিসটাকে কি করেছিলেন? তিনি লক্ষ্য করেছিলেন। তিনি কি করেছিলেন? একটা মেটাল নিয়েছিলেন, তার উপরে কি করেছিলেন? তিনি লাইট ফেলেছিলেন, এবং লাইট ফেলে দেখলেন যে স্পার্কিং হচ্ছে, বা সেখান থেকে স্পার্কিং হচ্ছে মানে কি, সেখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে। তাই এইটাকে তিনি লক্ষ্য করেছিলেন। আচ্ছা, তিনি লাইট যেটা ইউজ করেছিলেন সেটা হচ্ছে নিয়েছিলেন ইউভি লাইট, আলট্রা ভায়োলেট লাইট। ঠিক আছে, মানে আলট্রা ভায়োলেট লাইট যখন নিয়েছিলেন তখন দেখা গেছিল যে তখন এই জিনিসটা খুব ভালো হচ্ছে। ইউভি লাইট যখন ফেলেছিল তখন এই জিনিসটা খুব ভালো হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ঘটনাটা তিনি যেটা দেখেছিলেন সেটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। আচ্ছা, এবারে এই ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে যখন বিজ্ঞানী আইনস্টাইন যখন স্টাডি করলেন, তিনি ফটো ইলেকট্রিক ইফেক্টটা দেখেছেন, কিন্তু তিনি বেসিক্যালি মানে তার অনেক তিনি গ্রাফটাপও করেছিলেন বা অনেক বেসিক্যালি জিনিসপত্র দেখেছিলেন, কিন্তু সেখান থেকে তিনি কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। কিন্তু আমাদের বিজ্ঞানী আইনস্টাইন যে বেসিক্যালি এই ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে তিনি অবজার্ভ করলেন এবং
তিনি তাকে এক্সপ্লেন করলেন যে জিনিসটা কেন হচ্ছে, এবং যার ফলে বিজ্ঞানী আইনস্টাইন পেলেন কি নোবেল। ঠিক আছে, তাহলে বিজ্ঞানী আইনস্টাইন কিন্তু তার রিলেটিভিস্টিক থিওরির জন্য নোবেল পাননি, তিনি পেয়েছিলেন কি ফটো ইলেকট্রিক ইফেক্ট এক্সপ্লেন করার জন্য। ফটো ইলেকট্রিক ইফেক্ট এক্সপ্লেন করার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, মনে থাকবে তো? আচ্ছা, তিনি বলেছিলেন কি, তিনি যখন এটাকে যখন এক্সপ্লেন করেছিলেন, তিনি ধরে নিয়েছিলেন যে লাইট একটা পার্টিকেল, অর্থাৎ পার্টিকেল নেচার অফ লাইট, ওয়েভ ধরেন বা কর্পাসকুলার নেচার অফ লাইট। ঠিক আছে, তাহলে তিনি ধরেছিলেন যে, তিনি প্রথমে কনসিডার করেছিলেন কি যে লাইটটা পার্টিকেলের সমষ্টি, ওই নিউটন টাইপের তিনি একটা কনসিডার করেছিলেন প্রথমে। এবার তিনি এক্সপেরিমেন্টটা করেছেন, দেখেছেন। এবার এই এক্সপেরিমেন্টটা কারা কারা করেছিল? এক্সপেরিমেন্টটা কিছু কিছু বিজ্ঞানী করেছিল। যে ফটো ইলেকট্রিক ইফেক্টের এক্সপেরিমেন্টটা কীভাবে করেছিল কি, একটা কোয়ার্টজের টিউব নিয়েছিল, কোয়ার্টজের একটা টিউব নিয়েছিল। বললাম এই ঠিক আছে, কোয়ার্টজের টিউব নিয়েছিল। কোয়ার্টজের টিউবের মধ্যে, এই কোয়ার্টজের টিউবের এখান থেকে কিন্তু ফাঁকা একটা জায়গা ছিল যেখান থেকে লাইট যাবে। ঠিক আছে, যেখান থেকে লাইট যাবে। আচ্ছা, আর কি করেছিলেন? আর এইখানে একটা মেটাল নিয়েছিলেন। ঠিক আছে, একটা মেটাল নিয়েছিলেন। আচ্ছা, এবারে কি করেছিলেন? এবারে তিনি করেছিলেন কি, একটা অ্যানোড নিয়েছিলেন। বলে একটা অ্যানোড টাইপের, আমি এঁকে দিচ্ছি এখানটা, একটা অ্যানোড নিয়েছিলেন। একটা অ্যানোড আমি এঁকে দিলাম এখানটা, একটা অ্যানোড। এবার কি করেছিলেন? এই দুটোকে তিনি করেছিলেন কি, তার দিয়ে কানেক্ট করেছিলেন একটা ব্যাটারির সাথে। ঠিক আছে, একটা ব্যাটারির সাথে তার দিয়ে কানেক্ট, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে পজিটিভ মানে কি? তাহলে এটা হয়ে যাবে অ্যানোড। আচ্ছা, আরেকটা জিনিস কি করেছিলেন? এই মাঝখানটায় তিনি একটা অ্যামমিটার রেখেছিলেন। কি জিনিস? অ্যামমিটার। লাল পেনটা গেল কোথায়? আচ্ছা, এটাকে বলা হচ্ছে অ্যামমিটার। ঠিক আছে, অ্যামমিটারের কাজ কি? অ্যামমিটার যদি কারেন্ট যায়, সেই কারেন্টটাকে পরিমাপ করে। ও কাঁটাটা ঘোরে, কাঁটাটা ডিফ্লেক্ট হয়, কতটা কারেন্ট গেছে তুমি বুঝতে পারো। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যামমিটার। আচ্ছা, এটা যদি তোমার পজিটিভ প্রান্ত হয়, এটা নেগেটিভ প্রান্ত হয়, তাহলে এটা কি হবে? এটাকে কি বলবে? অ্যানোড। আর এটা কি? পজিটিভলি চার্জড। এটা কি? নেগেটিভলি চার্জ, কারণ আমি যদি ব্যাটারি যদি লাগিয়ে দিই তখন এটা কি হয়ে যাবে? নেগেটিভলি চার্জড। আচ্ছা, এবারে এই যে জিনিসটা ছিল এইটা, আচ্ছা এটা তাহলে কি? এটা তাহলে হয়ে গেল ক্যাথোড। আমি ক্যাথোড লিখে দিচ্ছি, এটা ক্যাথোড, তাই তো? আচ্ছা, এবারে এই যে তোমার যে বেসিক্যালি পুরো যে সেট আপটা আছে, যে কাঁচটা আছে, এই কাঁচের মানে অ্যাকচুয়ালি এটা কাঁচ না, এটা অ্যাকচুয়ালি কোয়ার্টজ নেওয়া হয়েছিল। কি? কোয়ার্টজ, QUARTZ, কোয়ার্টজ। ঠিক আছে, আর এখানে একটা লাইট টাইপের রাখা হয়েছিল। সেই লাইটটা কি? সেই লাইটটা হচ্ছে ইউভি লাইট। এটা কি? ইউভি লাইট সোর্স লিখতে পারি এটাকে আমি, লাইট সোর্স, যেখান থেকে ইউভি লাইট যাবে। এবারে এখান থেকে কি করলো? ইউভি লাইট এর উপর পড়লো। পড়ছে কিন্তু আমি দেখাচ্ছি, ধরো এইভাবে মোটামুটি এরকম একটা জায়গায়। আরও যদি আমি করে দিই এখান থেকে, অর্থাৎ আমি এখান থেকে লাইটগুলো এইভাবে যাচ্ছে, গিয়ে কার উপর পড়ছে? এই মেটালটার উপরে গিয়ে পড়ছে। ঠিক আছে, এই মেটালটার উপরে গিয়ে লাইটটা পড়ছে। যেই পড়ছে তখন কি হচ্ছে, যে এখান থেকে ইলেকট্রন বেরোনো শুরু হয়ে গেছে। মেটাল থেকে ইলেকট্রন বেরোনো শুরু হয়ে গেছে, এবং ইলেকট্রনগুলো কি করছে? ইলেকট্রনগুলো বেরিয়ে অ্যানোডের গায়ে গিয়ে পড়ছে। আর যেহেতু অ্যানোডের গায়ে গিয়ে পড়ছে মানে কানেকশন হয়ে যাচ্ছে, কানেকশন হওয়ার পরে অ্যামিটারটা ডিফ্লেক্ট করছে। অর্থাৎ দেখতে পাচ্ছি যখন লাইট আমি ছাড়ছি তখন দেখতে পাচ্ছি যে অ্যামিটারের ডিফ্লেকশনটা বাড়ছে,
বা এটা ডিফ্লেক্ট হচ্ছে। এই যে ঘটনাটা, এটা কিছু কিছু বিজ্ঞানী তখন বেসিক্যালি কিছু কিছু বিজ্ঞানী এই ঘটনাটাকে, এই এক্সপেরিমেন্টটাকে করেছিল। ঠিক আছে, আচ্ছা, এবার এই এক্সপেরিমেন্টগুলো করার পর কিছু কিছু অবজারভেশন, কিছু কিছু ডেটা ক্যালকুলেশন করা হয়েছে। কী কী ক্যালকুলেশন করা হয়েছে? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম নম্বর ক্যালকুলেশন, ওরা মানে কি এই এক্সপেরিমেন্টটাকে করছে, বিভিন্ন রকম ধাতু ইউজ করছে, বিভিন্ন রকম মানে কখনো এই লাইটের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে, কখনো কমিয়ে দিচ্ছে, এইসব করে ওরা একটু ওস্তাদি করছে। ওস্তাদি করে দেখছে যে কী হচ্ছে ব্যাপারটা। তো ওরা দুটো জিনিসকে প্রথমে লক্ষ্য করলেন, ওরা দুটো জিনিসকে সাপেক্ষে জিনিসটা লক্ষ্য করলেন। একটা কি, একটা হচ্ছে এই অ্যামমিটার, অর্থাৎ একদম আই লিখে দিই, মানে ইলেকট্রন মানে তোমার তড়িৎ প্রবাহটা, যে তড়িৎ প্রবাহটা কীরকম হচ্ছে, আর এই যে ভোল্টেজটা এখানে, এটা কি মানে ভোল্টেজ বাড়ালে কমালে কি হচ্ছে, অর্থাৎ ভোল্টেজ যদি বাড়াই কমাই তাতে তড়িৎ প্রবাহটা কেমন চেঞ্জ হচ্ছে। তাহলে এইটার জন্য তারা একটা গ্রাফ করলো প্রথমে। তারা দেখলো যে যখন আমি এই লাইটের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি না, অর্থাৎ নিউ যখন কনস্ট্যান্ট, কি নিউ মানে কি লাইটের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি যখন কনস্ট্যান্ট, আর কি লাইটের ইন্টেন্সিটি, অর্থাৎ লাইট আমি বেশি জোরে তীব্র লাইট দিচ্ছি না, লাইটটাকে যেরকম ছিল ওরকমই রাখছি, অর্থাৎ ইন্টেন্সিটি আই লিখে দিলাম এখানটায়, কনস্ট্যান্ট। আই ফর কি ইন্টেন্সিটি, যেটাকে বলা হয় তীব্রতা, এটা কম্পাঙ্ক, এটা হচ্ছে তীব্রতা, অর্থাৎ লাইটের যে লাইটটা পাঠিয়েছে ইউভি লাইটটা, ওর তীব্রতার কম্পাঙ্ককে ওরা কোনো চেঞ্জ করছে না, মানে ফিক্স লাইট পাঠিয়েছে এখান দিয়ে। ওরা কি লিখতে পেলো, যে একটা গ্রাফ এলো, যে গ্রাফটাকে দেখতে হলো ঠিক এরকম। আচ্ছা, কি ভার্সাস তো বললামই না, এটা কি এদিক বরাবর কি প্লট করা হচ্ছে, এদিক বরাবর করা হচ্ছে তোমার কারেন্ট কতটা, এই যে অ্যামমিটার কতটা ডিফ্লেক্ট হচ্ছে মানে কারেন্ট কতটা যাচ্ছে, আর কি এদিকে কি এই বরাবর কি আছে ভোল্টেজ ভি। ঠিক আছে, আচ্ছা, এটা মোটামুটি এরকম একটা পেলো। তাহলে কি পেলো, যে ভোল্টেজ যখন, আচ্ছা এখান থেকে কী কী দেখে কী বুঝতে পারছো, ভোল্টেজ যখন জিরো, অর্থাৎ যখন ব্যাটারিতে ভোল্টেজ নাই, ব্যাটারি যখন খারাপ হয়ে পড়ে আছে বা ব্যাটারির ধরন নেই, তখনও কি হচ্ছে, তখনও কিন্তু একটা কারেন্ট প্রবাহ হচ্ছে। দেখো এই যে এই জায়গাটা, এই যে এতটা, এটা কি কারেন্ট আছে, অর্থাৎ ভোল্টেজ যখন জিরো তখনও একটা নন জিরো কারেন্ট কিন্তু প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, লিখে ফেলো যে ভোল্টেজ যখন শূন্য তখনও কিছুটা পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, প্রথম নম্বর অবজারভেশন। দ্বিতীয় নম্বর অবজারভেশন কি, যে দেখা গেল যে ভোল্টেজ আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, প্রথমে কি দেখতে পাচ্ছে যে কারেন্টটাও আস্তে আস্তে বাড়ছে, এদিকে ভোল্টেজ বাড়াচ্ছে, এদিকে কারেন্ট বাড়ছে, কিন্তু একটা সময়ের পর যে আমি যখন ভোল্টেজ বাড়িয়েই যাচ্ছি কিন্তু কারেন্ট আর বাড়ছে না, কারেন্ট হচ্ছে কি বলে দেখি এই ফিক্স প্যারালাল হয়ে যাচ্ছে, এটার সাথে সমান্তরাল হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন ভোল্টেজ বাড়াচ্ছিলাম তখন কারেন্ট বাড়ছিল, কিন্তু ভোল্টেজ আরও বাড়াচ্ছি কারেন্ট আরও বাড়ছে, কিন্তু একটা সময় পরে ভোল্টেজ বাড়িয়েই যাচ্ছি, কারেন্ট কিন্তু আর বাড়ছে না, কারেন্ট সমান হয়ে গেছে। তাহলে এই একটা অবজারভেশন করলো। সেকেন্ড অবজারভেশন করলো কি, আচ্ছা সেকেন্ডটা যেটা করা হলো সেটা হচ্ছে দেখলো কি, যে ভোল্টেজ যখন নেগেটিভ হচ্ছে, ভোল্টেজ নেগেটিভ মানে কি রিভার্স বায়াস বলা হয়, অর্থাৎ ভোল্টেজ নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে এটা যদি পজিটিভ থাকে তাহলে এটাকে আমি এখন নেগেটিভ করে দেবো, অর্থাৎ এখানে ব্যাটারিটাকে আমি উল্টে দিলে এটা তখন নেগেটিভ হয়ে যাবে। তাহলে ভোল্টেজ যখন নেগেটিভ হচ্ছে তখন দেখছে যে যদি ভোল্টেজ যদি পরপর নেগেটিভ হয়ে যায় তখন কি হচ্ছে, এরকম নেগেটিভ যদি বাড়তে থাকে কারেন্ট কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে, এবং ভোল্টেজের একটা নেগেটিভ মানের জন্য কারেন্ট আর প্রবাহিত হচ্ছে না। হ্যাঁ, তাহলে এটাকে আমি তখন বললাম V0। ঠিক আছে, আচ্ছা, আর এটাকে আমি বললাম ধরো ISAT, স্যাট। এ কথাটা কেন বললাম তার কারণ আছে, আই স্যাচুরেশন। আচ্ছা, তাহলে কি হলো, যে যখন ফ্রিকোয়েন্সি আর ইন্টেন্সিটি, হ্যাঁ যখন ফ্রিকোয়েন্সি আর ইন্টেন্সিটি তোমার ইউভি লাইটের যখন ফিক্স আছে, তখন কি দেখতে পাচ্ছি, তখন যখন আমরা ইনক্রিজ করছি কারেন্ট, কখন পজিটিভ দিকে, অর্থাৎ ভোল্টেজ যখন পজিটিভ ইনক্রিজ করছি, অর্থাৎ এইটা পজিটিভ এটা নেগেটিভ, যেরকম নর্মাল যেরকম কনভেনশন হয়, যখন বাড়াচ্ছি তখন কি দেখছি যে কারেন্ট আস্তে আস্তে বাড়ছে, কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি যে কারেন্ট আর বাড়ছে না, একটা পয়েন্টে গিয়ে কারেন্টটা স্যাচুরেট হয়ে যাচ্ছে।
এবারে যে পয়েন্টে গিয়ে কারেন্টটা স্যাচুরেট হচ্ছে, সেই যে কারেন্টটা, মানে এই যে কারেন্টটা, এই লেভেলের যে কারেন্টটা, এইটাকে বলা হচ্ছে স্যাচুরেটেড ফোটো কারেন্ট। কি বলা হচ্ছে? স্যাচুরেটেড কি ফোটো কারেন্ট। ক্লিয়ার? এইটা কি, এই যে মানটা আই স্যাচুরেশনটা বলা হয় সংক্ষেপে, যে বলে কি স্যাচুরেটেড ফোটো কারেন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার কি আরেকটা জিনিসকে লক্ষ্য করছি। আচ্ছা, আমি এর এক্সপ্লেনগুলো করে দিচ্ছি স্যাচুরেটেড ফোটো কারেন্ট। আচ্ছা, এবার কি আমি দেখছি যখন পোটেনশিয়াল যখন জিরো ছিল তখন কি দেখতে পাচ্ছি, তখন একটা নন জিরো ফোটো কারেন্ট আছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা আমি এক্সপ্লেন করছি পরে। আচ্ছা, আরেকটা কি জিনিস এক্সপ্লেন আমি দেখলাম, যে যখন আমি এটাকে রিভার্স বায়াস করে দিয়েছি, অর্থাৎ এটা যখন আমি নেগেটিভ করে দিয়েছি পজিটিভের জায়গায়, তখন কি দেখছি, তখন যদি আমি নেগেটিভ ভোল্টেজ বাড়াই, নেগেটিভ ভোল্টেজ মানে কি, এটা উল্টে যাচ্ছে, জাস্ট ব্যাটারিটা উল্টে দিলাম, তাহলে কি তখন দেখতে পাচ্ছি যে কারেন্টটা আস্তে আস্তে কমতে কমতে একটা জায়গায় গিয়ে জিরো হয়ে যাচ্ছে, ভোল্টেজের একটা মাইনাস ভ্যালুতে কারেন্টটা গিয়ে জিরো হয়ে যাচ্ছে। এবারে এর এক্সপ্লেনেশন কি? এর এক্সপ্লেনেশন হচ্ছে যে যখন ইউভি লাইট যখন ফেলা হচ্ছে, অর্থাৎ যখন এখান থেকে ইউভি লাইট ফেলা হচ্ছে, মানে কি এখানে একটা এনার্জি আছে, তাহলে এনার্জি যখন এই মেটালটার উপরে গিয়ে পড়ছে, তখন কি করছে, ওই মেটালটা এই এনার্জিটা শোষণ করে মেটাল থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ কি, যে যখন ইউভি লাইটটা একটা পার্টিকুলার ইন্টেন্সিটির একটা ইউভি লাইট যখন ওই ক্যাথোডটার উপরে গিয়ে বা মেটালটার উপরে গিয়ে পড়লো, তখন কি নেগেটিভলি চার্জ ইলেকট্রনগুলো কি হলো, সেগুলো বেরোলো। সেগুলো বেরোনোর পর কোন দিকে যাচ্ছে? অ্যানোডের দিকে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, ধরো এইগুলো আমি এনার্জি নিল ও বেরোলো, এবারে হয়তো বেরিয়ে গিয়ে যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি খুব বেশি, সে সোজা ছুটে গিয়ে কোথায় ধাক্কা মারছে? অ্যানোডে গিয়ে ধাক্কা মারছে। আমি দেখো ভোল্টেজ হয়তো জিরো করে দিলাম, ভোল্টেজ নেই, কিন্তু আমি এই লাইটটা ফেলানোর পরে যে ইলেকট্রনগুলো বেরোলো, তাদের মধ্যে যে সমস্ত ইলেকট্রনের গতিশক্তি বেশি বা কাইনেটিক এনার্জি বেশি, তারা কি করবে? তারা সোজা ছুটে গিয়ে অ্যানোডে ধাক্কা খাবে, আর অ্যানোডে ধাক্কা খাওয়া মানে কি, কারেন্ট দেখাবে। তাহলে বোঝা গেল জিনিসটা কেন কারেন্ট দেখাচ্ছিল, একটা জিরো তোমার ভোল্টেজে কেন কারেন্ট দেখাচ্ছিল, কারণ আমি ইউভি রেজিস্ট্রিটা দিয়েছি, ইলেকট্রন বেরিয়েছে, যে সমস্ত ইলেকট্রনের কি আছে, কাইনেটিক এনার্জি খুব বেশি হয়ে গেছে, সেই ইলেকট্রনগুলো ছুটে গিয়ে অ্যানোডে ধাক্কা মেরেছে, এর ফলে কি করেছে, কারেন্ট দেখিয়েছে। এই জন্য ব্যাটারি না থাকলেও, অর্থাৎ জিরো ভোল্টেজেও আমি একটা কারেন্ট কিন্তু দেখতে পাবো যখন আমি লাইটটা ফেলব। ঠিক আছে? আচ্ছা, এবারে যখন কি হচ্ছে, যখন পোটেনশিয়াল এনার্জি যখন বা তোমার এই ভোল্টেজ, যেটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি, এই ভোল্টেজকে যখন আমি বাড়াচ্ছি আস্তে আস্তে, হ্যাঁ, ভোল্টেজ যখন বাড়াচ্ছি, তখন কি এই অ্যানোডটা পজিটিভ চার্জ হচ্ছে। তাহলে পজিটিভ চার্জ যখন হচ্ছে, এবার কি হচ্ছে, এবার যদি তুমি লাইটটা ফেলো, ইলেকট্রন বেরোচ্ছে, তাহলে ইলেকট্রনকে কি সব এখানে ছুটবে, এবার ইলেকট্রনগুলো কি হবে, সব এখানে ছুটবে, এর ফলে কি হবে, কারেন্টটা আস্তে আস্তে বাড়বে। জিনিসটা বুঝতে পারলে? কি প্রথমে কি একটা এইটুকু একটা কারেন্ট ছিল জিরো ভোল্টেজে, এবার আমি কি করেছি, ভোল্টেজ দিয়েছি, অর্থাৎ দেখো এই যে ভোল্টেজ একটা দিয়েছি, মানে কি এই যে আস্তে আস্তে 1 2 3 করে ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্ট বাড়ছে। তার কারণটা কি, ভোল্টেজ যখন দিয়েছি তখন কি হয়ে যাচ্ছে, এই অ্যানোডটা পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে, আর এই লাইটটা যাওয়ার ফলে যে ইলেকট্রনগুলো বেরিয়েছিল, ও দেখেছে এটা পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে, তাহলে এদিকে ছুটি, কারণ এরা তো নেগেটিভলি চার্জ, ইলেকট্রন তো নেগেটিভলি চার্জ, তখন এরা এদিকে ছুটতে আরম্ভ করবে। এই জন্য যত আমি ভোল্টেজ বাড়াচ্ছি, অর্থাৎ কি তত এখানে তত পজিটিভ চার্জ বেশি হচ্ছে, আর যত বেশি পজিটিভ চার্জ হবে, তত বেশি ইলেকট্রনগুলো বেশি বেশি ছুটবে। তাই কি হচ্ছে, যত বেশি ইলেকট্রন এখানে পৌঁছাবে, তত ফোটো কারেন্ট বাড়বে আস্তে আস্তে। তাহলে এই দেখো, যত আমি ভোল্টেজ বাড়াচ্ছি আস্তে আস্তে, তত কি হচ্ছে, অ্যানোডটা পজিটিভ চার্জ বেশি হচ্ছে, যত বেশি পজিটিভ চার্জ হচ্ছে, তাহলে ইলেকট্রনগুলো কি করছে, তত বেশি এর কাছে যাচ্ছে, তার মানে কারেন্টটা আস্তে আস্তে বাড়ছে 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 বাড়ছে। এবার ধরো তুমি এমন একটা লাইট ফেলেছো ওখানটায়, যাতে লাইটটা পড়তে পড়তে ওর মেটালের সমস্ত ইলেকট্রন বের করে দিল। তাহলে সমস্ত ইলেকট্রন যদি বের হয়ে যায়, তাহলে সমস্ত ইলেকট্রন বের করার কথা ছাড়ো, ধরো আমি একটা লাইট ফেলেছি, সেই লাইটটা ধরো 10টা ইলেকট্রনকে বের করতে পারে, তাহলে 10টা ইলেকট্রনকে বের করেছে। এবারে 10টা ইলেকট্রনই যদি এখানে পৌঁছে যায়, অ্যানোডে পৌঁছে যায়, তাহলে তো আর কোনো ইলেকট্রন তো আর নেই যাওয়ার মতো, কারণ ও 10টা ইলেকট্রনই বার করতে পেরেছিল। তাহলে ওই 10টা ইলেকট্রন যখন অ্যানোডে পৌঁছে যাবে, তখন তো আর কোনো ইলেকট্রন যাওয়ার মতো নেই। তাহলে আর যদি ইলেকট্রন যাওয়ার মতো না থাকে, তাহলে কারেন্ট আর বাড়বে কী করে? প্রথম ধরো একটা ইলেকট্রন গেল, কারেন্ট একটু বাড়লো, 2টো ইলেকট্রন গেল, কারেন্ট আর একটু বাড়লো, 3টে ইলেকট্রন গেল, কারেন্ট আর একটু বাড়লো, এই করে 10টা চলে গেল, ধরো এই পয়েন্ট থেকে 10টা চলে গেছে, তখন এখানে একটা কারেন্ট দেখতে পাচ্ছি। এবার আর তো যাচ্ছে না,
ম্যাক্সিমাম 10টা যেতে পারছে, তখন কি কারেন্টটা স্যাচুরেট হয়ে যাচ্ছে, মানে এর থেকে বেশি তোমাকে আর কারেন্ট দেখাতেও পারবে না, তুমি যতই ভোল্টেজ বাড়িয়ে নাও, তুমি যত ভোল্টেজ বাড়াও না কেন, ভোল্টেজ বাড়িয়েই যাও, কিন্তু সমস্ত ইলেকট্রন যেহেতু বেরিয়ে গেছে, ও আর কি করছে, কারেন্ট আর বাড়ছে না, কারণ যা পৌঁছানো তাও পৌঁছে গেছে। ক্লিয়ার? গ্রাফটা এক্সপ্লেনেশন ঠিক আছে? আচ্ছা, এবারে ঠিক আছে, তাহলে সেই যে কারেন্টটা ম্যাক্সিমাম হলে দেখাবে, অর্থাৎ যত ভোল্টেজ বাড়াও আর সমস্ত ইলেকট্রন চলে গেল, আর যাওয়ার মতো কিছু নেই, সেই অবস্থায় যে কারেন্টটা আসছে সেটাকে আমি কি বলছি, স্যাচুরেটেড কারেন্ট বা স্যাচুরেটেড ফোটো কারেন্টও বলতে পারো, সেটাকে আই স্যাচুরেশন লেখা হয়। তাহলে এই গ্রাফটা ক্লিয়ার নিশ্চয়ই? কেন এই গ্রাফটা হলো, কিভাবে হইলো এই গ্রাফটা, তাহলে এটা মোটামুটি ব্যাখ্যা করা গেল। আইনস্টাইন এটা মোটামুটি ব্যাখ্যা করে দিলেন যে কেন এটা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আরেকটা অবজারভেশন দেখতে পাচ্ছি, উল্টালাম পেজ। আচ্ছা, নেক্সট এটা এক্সপ্লেন করতে হবে যে আমি যে ওই যে নেগেটিভ, মানে এই জিনিসটা দেখছিলাম, এই যে এই ব্যাপারটা, যে আমি যখন ব্যাটারিটাকে যখন আমি রিভার্স বায়াস করে দিচ্ছি, মানে ব্যাটারিটাকে যখন উল্টে দিচ্ছি, মানে এটা কি হয়েছে, এটা তখন হয়ে যাচ্ছে নেগেটিভ, তখন কি দেখতে পাচ্ছি, তখন যখন এই নেগেটিভটা যখন আমি আস্তে আস্তে বাড়াচ্ছি এখানটায়, তখন দেখতে পাচ্ছি কি এটা জিরো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তোমরা নিজেরাই নিশ্চয়ই বুঝতে পারছো কেন হচ্ছে, নর্মাল ব্যাপার। এটা যদি আমার নেগেটিভ যদি বেশি হয়, অর্থাৎ এটাকে আমি কি ব্যাটারিটাকে উল্টে দিয়েছি, মানে ব্যাটারির নেগেটিভ প্রান্তটা এদিকে আছে, মানে কি এটা তখন নেগেটিভ, তখন অ্যানোডটা হয়ে যাবে ক্যাথোড। এবার অ্যানোডটা যদি ক্যাথোড হয়ে যায়, তখন এখান থেকে যে ইলেকট্রনগুলো বেরোবে, এটা তো নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে, তাহলে নেগেটিভলি চার্জ হয়ে যাওয়া মানে কি ইলেকট্রনগুলো তো ওদিকে আর নিতে চাইবে না, তখন কি হবে, তখন ইলেকট্রনগুলো যেতে চাইবে না ওদিকে, কারণ নেগেটিভ হয়ে যাচ্ছে। ধরো প্রথমে এটা কম নেগেটিভ ছিল, তখন কিছু ইলেকট্রন জোর মারে ওখানে গেল, ধাক্কা খেলো, কারেন্ট দিল। কিন্তু যখন তুমি আস্তে আস্তে নেগেটিভ পোটেনশিয়াল যখন তুমি আস্তে আস্তে বাড়াচ্ছ, অর্থাৎ এটাকে তখন তুমি যত বেশি তখন তুমি নেগেটিভ করছো, তখন কি হচ্ছে, নেগেটিভ যদি বেশি বাড়ে তাহলে ইলেকট্রনের বিকর্ষণ হবে, নেগেটিভ এখানে নেগেটিভ চার্জ আর নেগেটিভলি চার্জ ইলেকট্রন বিকর্ষণ হবে, তাহলে এখানে যত বেশি নেগেটিভ চার্জ হবে তত বেশি বিকর্ষিত হবে, মানে ও যেতে চাইবে না। এই জন্য যখন নেগেটিভ আস্তে আস্তে যখন বাড়াচ্ছি, কি হচ্ছে দেখো, আস্তে আস্তে ইলেকট্রন যেতে চাইছে না বলে কারেন্ট কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে বাড়াতে এমন একটা ভ্যালুতে পৌঁছে গেলে যখন একটা ইলেকট্রন এখানে আর পৌঁছাবে না, ও যাবেই না, বিকর্ষিত হয়েও চলে আসবে, তখন কি আর ইলেকট্রন যদি না যায় তখন কারেন্ট তো আর দেখাবে না, কারেন্ট দেখাবে না মানে জিরো। এই যে তাহলে যে ভোল্টেজে বা যে পোটেনশিয়ালে কোনো ইলেকট্রনই এইখানে পৌঁছাবে না, কার ক্ষেত্রে, রিভার্স বায়াস, উনি কিন্তু রিভার্স বায়াস, যেখানে কি রিভার্স বায়াসে কি হবে, অ্যানোডটা যে ছিল ওটা কি হবে, ওটা হয়ে যাবে ক্যাথোড, তাই তো, মানে কি নেগেটিভ চার্জ। তাহলে কি তখন ইলেকট্রন যেহেতু পৌঁছাবে না, তুমি যেহেতু যখন ওটা বাড়াচ্ছ, তখন ইলেকট্রন লাস্টে যেখানে গিয়ে একদম এত বাড়িয়ে দিয়েছো যে ইলেকট্রন আর পৌঁছতে পারছে না, তখন যে ভোল্টেজটা বা পোটেনশিয়ালটা, তাকে বলা হয় কি স্টপিং পোটেনশিয়াল। কি বলা হয়, STOPPING, স্টপিং পোটেনশিয়াল। ঠিক আছে, এই যে -V0 যেটা বলছি এটা কি স্টপিং পোটেনশিয়াল, অর্থাৎ স্টপিং পোটেনশিয়ালের ভ্যালু কি হয়, নেগেটিভ হয়, কারণ এটা রিভার্স বায়াসে কাজ করে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ব্যাপার, যে একটা ইলেকট্রনকে পৌঁছাতে পারছে না, এই জন্য কি হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে পরে। তাহলে গ্রাফটা বোঝা গেল, কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা নেক্সট গ্রাফে যাই আমি। নেক্সট ওনারা আরেকটা গ্রাফ করলেন, কি করলেন, আচ্ছা ওনারা দেখলেন, ওনারা এবার কি করলেন, ওনারা যে লাইটটা নিয়েছিলেন না, ওই লাইটের কি করলেন, তীব্রতার সাথে একটু খেলা করলেন। মানে ওনারা করলেন কি, লাইটের তীব্রতা বাড়ালেন, আবার লাইটের তীব্রতা কমালেন, মেটালটা কিন্তু ফিক্স রেখেছে। ঠিক আছে, তাহলে ওনারা কি করলেন, যে ফিক্সড মেটাল রাখলেন, ফিক্সড মেটাল, আর কি, আর হচ্ছে মানে যে লাইটটা ফেলেছে ওই লাইটটা তো নর্মাল যে লাইটটা আছে, ফিক্সড মেটাল রাখলেন, আর ফ্রিকোয়েন্সিও ফিক্সড রাখলেন, ফিক্সড ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কম্পাঙ্ক, লাইটের কম্পাঙ্ক ফিক্সড রাখলেন আর মেটালটাকেও ফিক্সড রাখলেন করে তিনি একটা মানে উনারা বিজ্ঞানীরা একটা গ্রাফ টানলেন। গ্রাফ টেনে পেলেন কি, এরকম দুটো জিনিস পেলেন। গ্রাফ দেখছেন যে একটা ফ্রিকোয়েন্সিতে, একটা তোমার ইন্টেন্সিটিতে গ্রাফটা এরম হচ্ছে, আর একটা ইন্টেন্সিটিতে গ্রাফটা এরম হচ্ছে। অর্থাৎ কি জিনিস লক্ষ্য করলেন, যে ধরো আমি বললাম যে I2 এটা, আর এটা হচ্ছে ধরো I1, ধরো একটা ফ্রিকোয়েন্সিতে I2, একটা ফ্রিকোয়েন্সি I1, অর্থাৎ যে লাইটটা যে দিয়েছিলেন না, ওই লাইটে একটুখানি মানে জ্যোতি কমিয়ে দিলেন,
আবার একবার জ্যোতি বাড়িয়ে দিলেন, দিয়ে তারা দেখলেন যে কী কী ডেটা আসছে, সেই ডেটাটা তারা একই গ্রাফে প্লট করলেন, প্লট করে দেখলেন যে এরকম দুটো কার্ভ পেয়েছে, তাতে স্টপিং পোটেনশিয়াল কিন্তু একই জায়গায় আছে, কিন্তু স্যাচুরেটেড ফটোকারেন্টটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ দেখো এর ক্ষেত্রে একই রকম কার্ভ দেখতে পাচ্ছ, অর্থাৎ এর ক্ষেত্রে তোমার বেসিক্যালি ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্ট বাড়ছে, দুটোর ক্ষেত্রেই ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্ট বাড়ছে, কিন্তু একটা সময় গিয়ে স্যাচুরেট হয়ে যাচ্ছে, প্যারালাল হয়ে যাচ্ছে। কিন্তু স্যাচুরেটেড কারেন্টটা কি দুটোর ক্ষেত্রে আলাদা। এর ক্ষেত্রে আই স্যাচুরেশন 2 যদি হয় এটা, এর ক্ষেত্রে কি হবে আই স্যাচুরেশন 1, তাই তো? এটা হচ্ছে কি আই স্যাচুরেশন 2, এটা হচ্ছে আই স্যাচুরেশন 1, ঠিক আছে? আচ্ছা, এবারে জিনিসটা কেন হচ্ছে বলছে, যদি হায়ার ইন্টেন্সিটি মানে কি, আই টু যদি আমি বলি বেশি, হায়ার ইন্টেন্সিটি নেওয়া হয়েছে মানে কি, যদি একটু বেশি তীব্র নেওয়া হয়, তাহলে হায়ার ইন্টেন্সিটি মানে যে এনার্জিটা আমি কম সময়ে বেশি এনার্জি দিচ্ছি, তাই তো? অর্থাৎ একটা লাইট যদি জ্যোতি খুব বেশি হয় মানে কি, ওই লাইটে আগে যদি টিমটিম করতো মানে কি কম সময়ে লাইট থেকে কম এনার্জি যাচ্ছে। আর যদি লাইটের যদি ওই সময় যদি খুব জ্যোতিতে যদি লাইটটা জ্বলে, তার মানে কি আমি বুঝতে পারছি ওই সময়ে লাইট এনার্জিটা খুব বেশি যাচ্ছে, তাই তো? আচ্ছা, এবারে দেখো দেখি লাইট এনার্জি যত বেশি যাবে, অর্থাৎ এনার্জি একটা মেটালের উপরে যত বেশি পড়বে, সে যার এনার্জি বেশি হবে সে বেশি সংখ্যক ইলেকট্রন বের করতে পারবে, তাই তো? যে এটা যদি আমি এরকম দেখি যে এই যে লাইটটা যে গেছে, এই লাইটের এনার্জি যদি বেশি হয়, আগে যদি 10টা ইলেকট্রন বের করতে পারে, তাহলে এখন 20টা বের করতে পারেও, কারণ ওই এনার্জি বেশি, শক্তি বেশি, ইলেকট্রনকে টেনে বের করতে পারবেও, শক্তি বেশি। তাহলে জিনিসটার ক্ষেত্রে এরকমই হয়েছে যে ধরো এই জায়গাটা আমি বললাম যে I2 এটা হচ্ছে বেশি তোমার ইন্টেন্সিটি বা তীব্রতা, তাহলে এখানে কি বেশি সংখ্যক ইলেকট্রন বেরিয়েছে। আচ্ছা, বেশি সংখ্যক যদি ইলেকট্রন বেরোয়, তাহলে কি সেই ইলেকট্রনগুলো যদি বেশি ইলেকট্রন যদি তোমার যদি এতে গিয়ে পৌঁছায়, অ্যানোডে গিয়ে যদি পৌঁছায়, তাহলে কি বেশি কারেন্ট পাবো। যদি বেশি ইলেকট্রন বের করতে পারে, যদি বেশি ইলেকট্রন গিয়ে যদি পৌঁছায়, তাহলে কি কারেন্ট বেশি পাবো, সেটাই পেয়েছি এখানটায়। এর হচ্ছে ইন্টেন্সিটি কম ছিল, অর্থাৎ কম এনার্জি দিয়েছি, মানে কম ইলেকট্রন বেরিয়েছে, তাহলে কম ইলেকট্রন গিয়ে পৌঁছেছে, এই জন্য আই স্যাচুরেশন কম। এর ক্ষেত্রে তোমার কারেন্ট কম পেয়েছি, এর ক্ষেত্রে কারেন্ট বেশি পেয়েছি, নর্মাল হিসাব, ঠিক আছে? তাহলে এটাকেও কিন্তু এক্সপ্লেন করা গেছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট বিজ্ঞানীরা কী করলেন, ঠিক আছে আরেকটা কাজ করি। এবার ওনারা করলেন কি, একটা গ্রাফ করলেন, যে গ্রাফে ওনারা এদিকে ইন্টেন্সিটি, এদিকে তোমার ওনারা কী করলেন, এবার ওনারা করলেন কি লাইটের যে তীব্রতা মানে ইন্টেন্সিটি, সেটাকে এবার ফিক্স করে দিলেন, ইন্টেন্সিটি ফিক্সড, আর মেটালটাও ফিক্স করে দিলেন, মেটালটাও ফিক্সড। চেঞ্জ কী করলেন, বললেন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলেন, দুটো ফ্রিকোয়েন্সি করলেন, তখন একটা কার্ভ পেলেন। কীভাবে পেলেন, একটা কার্ভ পেলেন, একটা কার্ভ আসছে ঠিক এইভাবে, আর একটা কার্ভ আসছে ঠিক বেসিক্যালি অর্থাৎ আই স্যাচুরেশন যেটা, স্যাচুরেটেড কারেন্ট দুটো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেই একই, কিন্তু দুজনের ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়াল আলাদা হয়ে যাচ্ছে। এটাকে আমি V01 বলি, এটা বলবো V02। এটা যদি ফ্রিকোয়েন্সি লাইটে যদি নিউ1 হয়, এর হচ্ছে নিউ2, অর্থাৎ নিউ1-এর ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়াল একটা মান দিচ্ছে, স্টপিং পোটেনশিয়াল আলাদা মান দিচ্ছে নিউ2-র ক্ষেত্রে, আবার দুটো আলাদা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, কিন্তু তাদের স্যাচুরেটেড ফটোকারেন্টটা একই আছে। এই যে জিনিসটা, এই যে ঘটনাটা, এটা কিন্তু এক্সপ্লেন করা যায়নি কোন থিওরি দিয়ে, লাইটের ওয়েভ থিওরি দিয়ে। তাহলে লিখে দিই, দিস ইনসিডেন্ট can't be explained using wave theory of light। ঠিক আছে, এই যে ঘটনাটা হয়েছে, লাইটের পার্টিকেল থিওরি দিয়ে হয়তো এক্সপ্লেন করা যেতে পারে, কিন্তু লাইটের ওয়েভ থিওরি দিয়ে এই ঘটনাটাকে কিন্তু এক্সপ্লেন করা যায়নি, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস দেখো, বলছে এবারে কি বলেছে যে মেটাল চেঞ্জ করে দাও, অর্থাৎ দুটো ধাতুই চেঞ্জ করে দাও। আই এদিকে, এদিকে ভি, কোথা থাকো একই হবে।
আচ্ছা, এবার বলছে দুটো ধাতু চেঞ্জ করে দিচ্ছে। ধাতু যদি চেঞ্জ করেছে, সেই এই ফ্রিকোয়েন্সি মতো কার্ভ পেয়েছে, মানে এরকমই হয়েছে, একই রকম কার্ভ। এই বললাম এটা যদি আমি বলে দিই মেটাল 1, এটা মেটাল 2-র জন্য, তাহলে কিটা চেঞ্জ হয়েছে? স্টপিং পোটেনশিয়াল চেঞ্জ হয়েছে। এটা যদি আমি V01 V02 বলি, তাহলে স্টপিং পোটেনশিয়ালগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু স্যাচুরেটেড ফোটোকারেন্টটা কিন্তু একই আছে। তাহলে এখানে আমি কি করেছি? এখানে আমি কি করেছিলাম? মেটালটাকে চেঞ্জ করেছিলাম, বাকি কিন্তু সব ঠিক আছে। বাকি তোমার নিউ ফিক্সড আছে, হ্যাঁ, তোমার আই ফিক্সড আছে, জাস্ট কি চেঞ্জ হয়েছে? মেটাল চেঞ্জ করেছি। তাহলে এখানেও এটা দেখা গেছে। তাহলে এই পার্টটাকেও কিন্তু এক্সপ্লেন করা যায়নি এই লাইটের ওয়েভ থিওরি দিয়ে। ঠিক আছে, লাইটের ওয়েভ থিওরি দিয়ে এই পার্টটাকে কিন্তু লোকজন এক্সপ্লেন করতে পারেন। আরেকটা জিনিস কি, এবার আরেকটা রকম গ্রাফ করেছে, সেই গ্রাফটা দেখে নাও। এটা তুলে নাও, আমি পেজ উল্টাবো, এবার পজ করে তুলে নাও, পেজ উল্টাচ্ছি। এবার কি হলো? এবার কি হলো? এবার আরেকটা জিনিস যেটা হলো, আরেকটা জিনিস ওনারা এবার একটা অন্যরকম গ্রাফ করলেন। কি গ্রাফ করলেন? যে ইলেকট্রনগুলো যে বেরোচ্ছে, ওই ইলেকট্রনের যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি ভার্সাস আমি যে লাইটটা ফেলেছি সেই লাইটের ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এবার তারা যে গ্রাফটা করলো, সেই গ্রাফটা হলো এইভাবে। ওয়াই অ্যাক্সিস বরাবর রাখলেন কি? ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। এক্স অ্যাক্সিস বরাবর রাখলেন ইলেকট্রনের ফ্রিকোয়েন্সি। গ্রাফটা পেলেন এই রকম, স্ট্রেট লাইন পেলেন, বাট গ্রাফটা পেলেন কিন্তু এইরকম। ঠিক আছে, কার ক্ষেত্রে? এটা কিন্তু ফিক্সড মেটাল। হ্যাঁ, এখানে কিন্তু মেটালও ফিক্সড। ফিক্সড কি আছে? মেটাল। আর কি আছে? লাইটের ইন্টেন্সিটি। অর্থাৎ মেটালটাও ফিক্স, যে মেটালটা ইউজ করেছে মেটালটাও ফিক্স, আর লাইটের ইন্টেন্সিটিও কিন্তু ফিক্স। তাহলে এখানে কি 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 হলো ব্যাপারটা? আচ্ছা, এখানে যে জিনিসটাকে কিছু কিছু জিনিস টার্ম করে দিই, যে এটা যে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা নেগেটিভ, উপরটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ, তাহলে এইটুকু জায়গাটাকে ডিনোট করা হলো, এই জায়গাটাকে, এইটুকু জিনিসটাকে ডিনোট করা হলো ডাব্লিউ দিয়ে। ঠিক আছে, আর যেটা এক্স অ্যাক্সিসের যে ইন্টারসেপ্টটা, মানে এইটুকু জায়গাকে করা হলো নিউ জিরো দিয়ে, নিউ জিরো দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি দেখা গেল? যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি গ্রাফ আর ফ্রিকোয়েন্সি গ্রাফ এরকম। অর্থাৎ তুমি একটা লাইট ফেলেছো, সেই লাইটটা তুমি যদি নিউ জিরো, এখান ছবি থেকে কি বুঝতে পারছো? যে নিউ জিরো নিচে যদি আমি কোনো ফ্রিকোয়েন্সিওয়ালা যদি লাইট ফেলি, তাহলে কি ইলেকট্রন বেরোবে? কারণ দেখো, এইখানে এই অবধি আসার পর ঠিক এই জায়গায় কিন্তু কাইনেটিক এনার্জিটা হচ্ছে, তাই তো? এইখানে কোনো কাইনেটিক এনার্জির গল্প আছে? কোনো কাইনেটিক এনার্জির গল্প নেই। তাহলে তখন নেগেটিভ কাইনেটিক এনার্জি হয়ে যাচ্ছে এইদিকে, এইখানে থাকলে নেগেটিভ। নেগেটিভ কাইনেটিক এনার্জি কোনো মানে হয় না, তাই তো? এনার্জি তো, এনার্জি অলওয়েজ পজিটিভ, তাই তো? তাহলে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি, যার পরে তুমি যদি ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়াও, তখন ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা বাড়ছে। ঠিক আছে, অর্থাৎ এই যে ডব্লিউটা, এই যে ডব্লিউটাকে বলা হচ্ছে, আচ্ছা এখানে আমি বলে দিই, এই যে নিউটাকে বলা হচ্ছে, নিউ জিরোটাকে বলা হচ্ছে, নিউ জিরো ইজ কল্ড, এটাকে বলা হয় থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। কি বলা হয়? থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আর এই ডব্লিউটাকে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন। বইতে লেখা আছে, দেখবে, কার্য অপেক্ষক, ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। তাহলে মোটামুটি এরকম একটা গ্রাফ মোটামুটি পাওয়া গেছে। ঠিক আছে, এরকম মোটামুটি একটা গ্রাফ পাওয়া গেছে। আচ্ছা, এই যে গ্রাফটা পাওয়া গেছে, এটাও বেসিক্যালি কি হয়েছে জানো তো? এই গ্রাফটাকে হচ্ছে, যে ইজেক্টেড ইলেকট্রনের যে এই গ্রাফটা পাওয়া গেছে, এটাও বেসিক্যালি তুমি এটা দিয়ে এক্সপ্লেন খুব একটা ভালোভাবে করা যায়। এই গ্রাফটা দিয়ে দেখানো হয়েছে, যেটা করা হলো যে তোমার ইনসিডেন্ট লাইট যাই হোক না কেন, যত ইনসিডেন্ট লাইট তুমি দাও না কেন,
হ্যাঁ, একটা ফিক্সড ফ্রিকোয়েন্সির পরেই দেখতে পাবে যে তোমার কাইনেটিক এনার্জিটা আস্তে আস্তে বাড়ছে। তুমি ইনসিডেন্ট এনার্জি তুমি এটাকে তুমি ফিক্স রাখলে, তুমি একটা মোটামুটি ফিক্সড একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি আছে, যে ফ্রিকোয়েন্সিটার পরে তুমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াও আস্তে আস্তে, তখন দেখতে পাবে যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি আছে, অর্থাৎ ইলেকট্রনগুলো মুভ করছে তারপরে। ঠিক আছে, আচ্ছা, বলছে যে ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন বা ইনসিডেন্ট লাইট ইজ বিলো এ সার্টেন থ্রেশোল্ড ভ্যালু, সেটা কোনটা, সেটা হচ্ছে এইটা। এই ভ্যালুর নিচে তুমি যদি কোনো ফ্রিকোয়েন্সিওয়ালা লাইট যদি দাও, তাহলে কিন্তু কোনো ইলেকট্রন বেরোবে না। ঠিক আছে, এই মেটাল দিয়ে কোনো ইলেকট্রন বেরোবে না। তাতে তুমি লাইটের ইন্টেন্সিটি বা তীব্রতা যতই বাড়িয়ে যাও না কেন, ফ্রিকোয়েন্সি কিন্তু তোমাকে মিনিমাম এটা দিতে হবে, না হলে কিন্তু ইলেকট্রন বেরোবে না। এই ফ্রিকোয়েন্সিটাকে কী বলা হতো, এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এই জিনিসটাকেও কি ওয়েভ থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায়নি, তাহলে লিখে দিই এটাকেও can't be explained by wave theory of light। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কেন হচ্ছে এটাও কিন্তু এক্সপ্লেন করা যায়নি। আর এই এক্সপ্লেনগুলো তো করেছিল পরে আইনস্টাইন, তারপর তো নোবেলটা পেলো, না হলে কী করে পেতো, এটা মোটামুটি প্রথমে এক্সপ্লেন করা যায়নি। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা কি, আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যে ওই যে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল এটা অবজারভেশন ছিল। অবজারভেশনটা হচ্ছে যখন আমি লাইট ফেলছি না, তখনই ইলেকট্রনটা বেরোচ্ছে, মানে তখন আমি ইলেকট্রন মানে তখন আমি কারেন্টটা পাচ্ছি। যখন আমি লাইট ফেলছি সঙ্গে সঙ্গে কারেন্ট পাচ্ছি, বা সঙ্গে সঙ্গে তাহলে কি ইলেকট্রনটা এমিশন হচ্ছে, সেটাও কিন্তু এই থিওরি দিয়ে, লাইটের ওয়েভ থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায়নি। তাহলে কি, এটা দিয়ে আমি আরেকটা জিনিস লিখে দিচ্ছি, হ্যাঁ, যে ইলেকট্রন এমিশন, অর্থাৎ ইলেকট্রন যে বেরিয়ে যাচ্ছে, ইজ ইলেকট্রন এমিশন বলি হ্যাপেন ইনস্ট্যান্টলি, অর্থাৎ ইলেকট্রন যে এমিশনটা হচ্ছে, লাইট ফেলার সঙ্গে সঙ্গে যে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু ইনস্ট্যান্টলি হচ্ছে, কিন্তু সেটাও কি হয়েছে, সেটাও বেসিক্যালি এটা দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না, ওয়েভ থিওরি অফ লাইট দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না। তাহলে এই জিনিসপত্রগুলো কি হয়েছে, ওয়েভ থিওরি অফ লাইট দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি আস্তে আস্তে কি করবো, এক্সপ্লেন করবো। তাহলে এই যে মোটামুটি 3-4টে যে ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো ফটো ইলেকট্রিক ইফেক্টের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল, সেটা হচ্ছে লাইটের ওয়েভ থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না। এবার আইনস্টাইন এলেন। আইনস্টাইন এসে উনি কি করলেন, উনি বলছেন যে আচ্ছা, লাইটকে পার্টিকেল হিসেবে দেখেছিলাম, পার্টিকেল হিসেবে দেখার পর তো দেখলাম তো এই জিনিসপত্রগুলো তাহলে মানছে না। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি পার্টিকেল নেচারটাকে রাখি, কিন্তু একটু অন্যভাবে রাখি। কীভাবে রাখি? উনি করলেন কি, উনি ওই প্ল্যাঙ্কের যে থিওরিটা তাকে কাজে লাগাচ্ছিলেন। প্ল্যাঙ্ক কি বলেছিল, যে প্ল্যাঙ্ক বলেছিল যে লাইট এনার্জিটা না, লাইট এনার্জিটা কি বলেছিল, ডিসক্রিট বা কোয়ান্টাইজড। যে লাইট এনার্জিটা যখন এক্সচেঞ্জ হয়, কীভাবে হয়, ডিসক্রিট ওয়েতে বা কোয়ান্টাইজড ওয়েতে হয়। আইনস্টাইন এবার বললেন যে তিনি এটাও বললেন যে লাইট এনার্জি ডিসক্রিট হয়, কোয়ান্টাইজড হয়, এক্সচেঞ্জ হয়, ডিসক্রিট হয়, কোয়ান্টাইজড হয়, কিন্তু তিনি এখানে একটা জিনিস এক্সট্রা করে দিলেন। তিনি কি করলেন, তিনি বললেন যে লাইট এনার্জিটা যেমন ডিসক্রিট, লাইটটাও, আচ্ছা আমি বলে দিই, আচ্ছা তিনি বললেন যে মানে লাইট এনার্জিটা নট অনলি টেক্স প্লেস ইন এ ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়ে, যে লাইট এনার্জি এক্সচেঞ্জটা হয় সেটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতেই শুধুমাত্র হয় না, লাইট এনার্জিটাই হচ্ছে কি একটা বেসিক্যালি তোমার ইটসেলফ, লাইট এনার্জি ইটসেলফ ডিসক্রিট। অর্থাৎ প্ল্যাঙ্ক কি বলেছিল, যে প্ল্যাঙ্ক বলেছিল যে লাইট এনার্জিটার এক্সচেঞ্জটা কীরকম হয়, ডিসক্রিট বা কোয়ান্টাইজডভাবে। অর্থাৎ আমি দুধটা দিচ্ছি, সেই দুধটা যে দেওয়ার যে প্রসেসটা, সেই দেওয়ার প্রসেসটা দিচ্ছি কীভাবে, আস্তে আস্তে অল্প অল্প, অর্থাৎ ডিসক্রিটভাবে। কিন্তু আমি যদি বলি যে দুধের যে এনার্জিটা ওটাই ডিসক্রিট, আইনস্টাইন কি বললো যে লাইট এনার্জি ইটসেলফ ডিসক্রিট, ওটা নিজেই ডিসক্রিট। ঠিক আছে, এবং তিনি বললেন যে লাইট
একটা কালেকশন অফ এনার্জি প্যাকেটস। কি বললেন? যে লাইট ইজ আ কালেকশন অফ এনার্জি প্যাকেট। দেখো প্ল্যাঙ্ক আর আইনস্টাইন বলে কিন্তু হবে না। প্ল্যাঙ্ক কি বলেছিল? প্ল্যাঙ্ক বলেছিল কি লাইট এনার্জিটা যে এক্সচেঞ্জ হচ্ছে সেটা প্যাকেট প্যাকেট হয়ে হচ্ছে। মানে ইটস লাইক, তোমাকে যদি বলি আমি যে নারকেল আছে, তুমি 4-5টা, তোমার কাছে নারকেলের ফ্যাক্টরি আছে, অনেক নারকেল আছে। এবারে তুমি কি করছো? নারকেলকে বস্তায় বস্তায় করে পাঠাচ্ছ। তার মানে কি নারকেলের আদান প্রদান কিভাবে করছো? বস্তায় বস্তায় করে নারকেলের আদান প্রদান করছো। এবারে আমি যদি বলি না, নারকেলটাই তো একটা আলাদা আলাদা, নারকেলটাই তো ইন্ডিভিজুয়াল ডিসক্রিট, তারা তো আলাদা আলাদা। তার মানে কি নারকেলটা ইটসেলফ ডিসক্রিট, আলাদা আলাদা। এবার আমি তাকে আবার আলাদা আলাদা প্যাক করে পাঠাচ্ছি, সেটা আইনস্টাইন বলেছিল। কি লাইট এনার্জি ইটসেলফ ডিসক্রিট, মানে লাইট এনার্জিটা নিজেই হচ্ছে তোমার ডিসক্রিট, এবং সে কি ডিসক্রিট ওয়েতেই এই জন্য সে তাকে পাঠানো হয়েছে। আর প্ল্যাঙ্ক কি বলেছিল? প্ল্যাঙ্ক বলেছিল কি যে লাইট এনার্জির এক্সচেঞ্জটা হয় ডিসক্রিটভাবে। মানে ওই নারকেলটাকে তিনি কিন্তু বলেন ডিসক্রিট, তিনি বলছেন নারকেলের বস্তা করে পাঠানো হচ্ছে, অর্থাৎ বস্তাগুলো ডিসক্রিট, নারকেলটা ডিসক্রিট নয়। কিন্তু আইনস্টাইন বললেন কি না, নারকেলটাই হচ্ছে ডিসক্রিট। ঠিক আছে, নারকেল মানে এখানে লাইট বলতে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা তাহলে লাইট এনার্জিটা কি? লাইট এনার্জিটা হচ্ছে নিজেই ডিসক্রিট, এবং তারা ওই বেসিক্যালি লাইটটা তিনি বললেন যে কালেকশন অফ এনার্জি প্যাকেটস, অর্থাৎ লাইটের মধ্যে কিছু কিছু ছোটো ছোটো প্যাকেট থাকে, এনার্জি প্যাকেট থাকে। সেই এনার্জি প্যাকেটগুলোর তিনি নাম দিলেন কোয়ান্টা। কি নাম দিলেন? কোয়ান্টা। অর্থাৎ লাইট হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম এনার্জি প্যাকেট দিয়ে গঠিত হয়। মানে নিউটন বলেছিল কি লাইট কণা দিয়ে গঠিত হয়, ইনি বললেন যে না, কণা না, কিন্তু লাইট হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম এনার্জি প্যাকেট দিয়ে তৈরি হয়। সেই প্যাকেটগুলোর নামও দিলেন কোয়ান্টা। অর্থাৎ লাইট কী দিয়ে তৈরি হয়? কোয়ান্টা দিয়ে তৈরি হয়। মানে কোয়ান্টার অনেকগুলো কোয়ান্টার কম্বিনেশনকে বলা হচ্ছে লাইট। ক্লিয়ার? আচ্ছা, এনার্জি যে কোয়ান্টা, এই কোয়ান্টার এনার্জি কত? ই, এটা একই রকম প্ল্যাঙ্কের মতো। ই সমান তিনি বললেন যে এইচ নিউ। এই কোয়ান্টার এনার্জি লিখে দিই আমি, এনার্জি ই সমান কত? এইচ নিউ। বা কোয়ান্টার শক্তিগুলো কত হচ্ছে? শক্তিগুলো হচ্ছে এইচ নিউ। ঠিক আছে, আচ্ছা এবার তিনি বললেন কি ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে তিনি যখন ডিসক্রাইব করলেন, তিনি বললেন যে এই যে লাইট যখন কোনো একটা ওই মেটালের উপর গিয়ে যখন পড়ছে, তখন অ্যাকচুয়ালি কী হচ্ছে বলো দেখি? লাইটটা উনি তাহলে কি বলে দিলেন? লাইটটা হচ্ছে ওই কোয়ান্টা। বলছে কোয়ান্টার সাথে মেটালের যে ইলেকট্রনগুলোর কি হচ্ছে? কলিশন হচ্ছে। অর্থাৎ যদি একটা এরকম ধরো মেটাল আছে, ঠিক আছে, এই মেটালে অনেক ইলেকট্রন আছে, ইলেকট্রন 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 প্রচুর ইলেকট্রন আছে। ঠিক আছে, এবার এখানে আমি কি ফেলেছি? লাইট ফেলেছি, ইউভি লাইট ফেলেছি, যে কোনো লাইট ফেলো তুমি। এগুলোর মধ্যেও কি, এগুলোর মধ্যে অনেক পার্ট এরকম আছে, কোয়ান্টা 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 আছে। এবার বলছে এই একটা কোয়ান্টা একটা ইলেকট্রন, টু বডি কলিশন, মানে একটা কোয়ান্টার সাথে একটা ইলেকট্রন ধাক্কা খাচ্ছে। অর্থাৎ বলছে যে যে বাইনারি, বাইনারি মানে কি দুটো, বা অর টু বডি কলিশন হচ্ছে, টু বডি কলিশন মানে দুটো, মানে একটা ইলেকট্রন আর একটা কোয়ান্টার ধাক্কা হচ্ছে। ঠিক আছে, মানে একটা এনার্জি কোয়ান্টা আর একটা ইলেকট্রনের ধাক্কা হচ্ছে, এইভাবেই হচ্ছে। আচ্ছা, ধাক্কাটা হওয়ার পর কি হচ্ছে ভালো করে বুঝবে। এই যে ধাক্কাটা হলো, আমি ধরলাম যে এই যে একটা তোমার, এটা বললাম কোয়ান্টা আর এটা বললাম একটা ইলেকট্রন, তাহলে দুজনে ধাক্কা হলো। এবারে কোয়ান্টা মানে কি? এর মধ্যে এনার্জি আছে কত? আছে এইচ নিউ আছে। তাহলে এই ধাক্কাধাক্কির ফলে এই এনার্জি ও কী করবে? একে দিয়ে দেবে। দেওয়ার ফলে এই এনার্জির, এই এইচ নিউ এনার্জির, মানে এর যে এনার্জি এইচ নিউ, তার একটা পার্ট কি করবে? একটা পার্ট করবে যে এই মেটালের মধ্যে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটার, এই মেটালের যে আকর্ষণ বলটা আছে, সেই আকর্ষণ বলটাকে কাটিয়ে ইলেকট্রনটাকে বের করতে সাহায্য করবে। অর্থাৎ ধরো তুমি পৃথিবীতে আছো, পৃথিবীতে আমরা কেন আটকে আছি? কারণ পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। এবারে ধরো আমি বাইরে থেকে পৃথিবীতে একটা এনার্জি দিলাম, সেই এনার্জিটা মানে আমাদেরকে দেওয়া হলো। সেই এনার্জিটা আমাদেরকে দেওয়া হওয়ার ফলে হঠাৎ করে আমরা সেই এনার্জির ফলে আমরা কি পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে আমরা কাটাতে পারলাম, যে পৃথিবী আর আমাকে টানতে পারবে না।
ঠিক আছে, মানে আমি পৃথিবীর থেকে একটু বেশি এনার্জি পেয়ে গেছি, তো পৃথিবী আমাকে টানতে পারবে না, অর্থাৎ ঠিক পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সটা থেকে আমি জাস্ট মুক্ত হয়েছি। তাহলে এই যে এইচ নিউ এনার্জিটা আছে, এই এইচ নিউ এনার্জির একটা পার্ট কি করে, একটা পার্ট মেটাল সারফেস থেকে একটা ইলেকট্রনকে জাস্ট বের করতে সাহায্য করে, মেটালের আকর্ষণ বল থেকে একটা ইলেকট্রনকে জাস্ট বের করতে সাহায্য করে। আর এর বের করার পর এই এইচ নিউর যে আরেকটা পার্ট কি করে, এই ইলেকট্রনটা যে বেরিয়েছে না, ও তো বেরোলো, এবার এদিকে তো অ্যানোড আছে, এবার তো ছুটবে, তাহলে একটা কি করলো, একটা পার্ট ওকে জাস্ট এইখান থেকে বেরোতে সাহায্য করলো, আর ওই এনার্জি যে আরও যে এক্সেস এনার্জিটা ছিল সেই এনার্জিটা কি করলো, ওকে ছুটতে সাহায্য করলো, অর্থাৎ কি ওর গতিশক্তিতে সাহায্য করলো, ওকে গতিশক্তি দিল, গতি দিল যে তুমি ছোট। মানে ব্যাপারটা কি, ধরো তোমরা ক্লাসে বসে বসে সবাই খেলা করছিলে, আমি ধরলাম তাস খেলছিলে, ঠিক আছে, ধরো একটা স্কুলের একটা কোনো একটা জায়গায় বসে বসে তোমরা তাস খেলছিলে, এবার ধরো তোমার টিচার তোমাকে দেখতে পেলো, টিচার প্রচণ্ড রেগে গেছে, তো টিচার তোমাকে সবাই দেখেছে, দেখে তোমার কাছে এসছে, অর্থাৎ টিচারের রাগটা তোমার উপরে কি করলো, রাগ একটা এনার্জি, রাগটা তোমার উপরে কি পড়লো, তুমি তাস খেলা বন্ধ করে দিলে, তার মানে কি তুমি তাসের যে খেলার আকর্ষণ বল থেকে তুমি বেরিয়ে গেলে। এবার পরে কি এবার টিচার এবার ছড়িটা ধরে ফাটাতে আরম্ভ করলো, এবার তুমি ওখান থেকে ছোটা আরম্ভ করলে, অর্থাৎ টিচারের যে পুরো রাগটা কি পেটানো আর ওই রেগে থাকাটা টোটালটা মিলে টিচারের একটা রাগ শক্তি, সেটা তোমাকে কি করতে বাধ্য করলো, তোমাকে তাস খেলতে প্রথমে তাসের আকর্ষণ বল থেকে বের করলো যে না আমি আর তাস খেলা যাবে না, আর কি করলো তোমাকে ছুটতে সাহায্য করলো, বলে না হলে আমার পিছনে খেলা নিয়ে আছে। ব্যাপারটা এরকমই আর কি, যে একটা এনার্জি ফোটন দিল একটা ইলেকট্রনটাকে দিলে তার একটা ফোটন, এই যে এইচ নিউ এনার্জির একটা পার্ট কি করলো, জাস্ট ইলেকট্রনটাকে মেটাল থেকে বেরোতে সাহায্য করলো, আর বাকি পার্টটা কি করলো, ওর কাইনেটিক এনার্জিটাকে দিতে সাহায্য করলো, ওকে ছুটতে সাহায্য করলো। তাহলে আমি এটা লিখতে পারি এইভাবে, উল্টা স্পেসটা, যে একটা ফোটনের এনার্জি যেটাকে আমি বলছি এইচ নিউ, সেটা দুটো জিনিসের সমান, একটা কি, একটা হচ্ছে ডব্লিউ, অর্থাৎ যেটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন, আর একটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি। আচ্ছা, এটা দেখতে একটু খটমট হচ্ছে, ডব্লিউ কেন আমি দিলাম, এই যে আকর্ষণ বলটা থেকে যে বেরিয়ে এসছে না, ওই যে বেরিয়ে আসার যে এনার্জিটা, ওটাকে বলা হচ্ছে ডব্লিউ বা ওয়ার্ক ফাংশন। আচ্ছা, যখন ডব্লিউ বলে দিয়েছি তখন এই ডব্লিউটাকে আমি একটু ডিফাইন করে দিই। ডব্লিউটাকে বলা হয় কি ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। বলে এটা কি, এটা হচ্ছে এটা যে মিনিমাম এনার্জি, এই ডব্লিউটা মানে কি ওয়ার্ক ফাংশনটা হচ্ছে একটা মিনিমাম এনার্জি অফ দ্য ইনসিডেন্ট এনার্জি কোয়ান্টাম হুইচ ইজ রিকোয়ার্ড টু ইজেক্ট অ্যান ইলেকট্রন উইথ জিরো কাইনেটিক এনার্জি। অর্থাৎ একটা কোয়ান্টার যে এনার্জিটা একটা ইলেকট্রনকে জাস্ট বের করতে সাহায্য করবে, সেইটুকু এনার্জিটাকে বলা হয় ডব্লিউ, তাই তো। তাহলে কি ব্যাপারটা, আমি এটাকে লিখে দিই যে ডব্লিউটার একটু ডেফিনেশন লিখে দিই। ডব্লিউ মানে কি ওয়ার্ক ফাংশন, ঠিক আছে। তাহলে ওয়ার্ক ফাংশন ডেফিনেশন বলতে কি বলছে যে দিস ইজ দ্য মিনিমাম এনার্জি, মিনিমাম এনার্জি of the incident, ইনসিডেন্ট তুমি লাইট বলতে পারো বা ফোটন বলতে পারো, বা আমি ইনসিডেন্ট ফোটন না, সরি কোয়ান্টা, বারবার ফোটন বলছি, কোয়ান্টা, ইনসিডেন্ট এনার্জি কোয়ান্টা, এনার্জি কোয়ান্টা, ঠিক আছে, হুইচ ইজ রিকোয়ার্ড to eject an electron with zero kinetic energy, কেই লিখে দিলাম, হ্যাঁ শর্টকাটে কেই লিখে দিলাম, কাইনেটিক এনার্জি মানে কি, এটা জাস্ট করেটা কি, এটা জাস্ট ইলেকট্রনটাকে জাস্ট এখান থেকে এই অবধি বের করতে সাহায্য করে, পাথ থেকে তুমি জাস্ট বেরিয়ে এসো, কিন্তু কোনো কাইনেটিক এনার্জি কিন্তু ছুটতে সাহায্য করে না। তাহলে যে পরিমাণ মিনিমাম শক্তি দিলে কোনো মেটাল থেকে তার ইলেকট্রনটা জাস্ট বেরিয়ে আসতে পারে তাকে বলা হয় উইথ কি জিরো কাইনেটিক এনার্জি বেরিয়ে আসতে পারে, তাকে বলা হয় কি ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। বইতে বাংলায় সংজ্ঞা দেওয়া আছে, দেখে নেবে, ঠিক আছে, ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। তাহলে বোঝা গেল জিনিসটা কি, তাহলে কি
তাহলে প্রথমে আমি ফোটন বলছি, তো প্রথমে আমি হচ্ছে কোয়ান্টা দিলাম। এই কোয়ান্টাগুলার এনার্জি হচ্ছে কি এইচ নিউ। এই এইচ নিউ হচ্ছে একটা পার্ট কি জাস্ট বের করতে সাহায্য করলো, এইটা মানে কি ডাব্লিউ, অর্থাৎ এইটা। তারপরের পার্টটা কি করবে, এবার ছুটতে সাহায্য করবে অ্যানোডের দিকে, অর্থাৎ কি কাইনেটিক এনার্জি। তাহলে এইচ নিউ ইকুয়াল টু আমি লিখতে পারি না ডাব্লিউ প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে এটাকে আমি বললাম কি 1 নম্বর ইকুয়েশন, ডাব্লিউ প্লাস কাইনেটিক এনার্জি, গতিশক্তি প্লাস কার্য অপেক্ষক বা গতিশক্তি প্লাস ওয়ার্ক ফাংশন। ঠিক আছে। আচ্ছা, এবারে সেই যে গ্রাফটা দেখেছিলাম না, মনে করো কোন গ্রাফটা কোথায় গেল, এই যে গ্রাফটা, কি বলেছিলাম যে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি লাগে। একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি তুমি যদি না দাও তাহলে কিন্তু ইলেকট্রনগুলো বেরোবে না। ঠিক আছে, তাহলে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি লাগবে একটা ইলেকট্রনকে একটা মেটাল থেকে বের করতে। সেই ফ্রিকোয়েন্সিটাকে কি বলা হয়েছিল, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। অর্থাৎ তুমি একটা লাইট দিচ্ছ, সে যত তীব্রই হোক না কেন তার একটা ফ্রিকোয়েন্সি, মিনিমাম একটা ফ্রিকোয়েন্সি লাগবে, কারণ ওই ফ্রিকোয়েন্সির উপরেই কিন্তু বেরোবে ইলেকট্রনগুলো, ওই ফ্রিকোয়েন্সির নিচে কিন্তু বেরোবে না। তাহলে সেটাকে নিউ জিরো। তাহলে আমি লিখতে পারি না এইখান থেকে ডাব্লিউ সমান এইচ নিউ জিরো। মানে একটা কোয়ান্টার এনার্জি যদি ই সমান এইচ নিউ হয়, তাহলে ডব্লিউটাও তো একটা এনার্জি, তাহলে এনার্জি সমান লিখতে পারো না এইচ নিউ জিরো। নিউ জিরোটা কি, যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এইটুকু যদি না দিই তাহলে কিন্তু এইটা কিন্তু জাস্ট আলগা হয়ে বেরোবে না, তাই তো। এই জন্য এই ডব্লিউটাকে আমি স্পেসিফিক্যালি লিখতে পারি ডব্লিউ সমান এইচ নিউ জিরো। ক্লিয়ার। তাহলে নিউ জিরো ব্যাপারটা কি, নিউ জিরোটা একে আমি ডেফিনেশন দিয়েছি, এটা কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে নিউ জিরো সমান আমি লিখে দিতে পারি ডাব্লিউ বাই এইচ, ম্যাথমেটিক্স আসে এখান থেকে, এটা 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। ঠিক আছে, এবার 1 আর 2 আমি একটুখানি কাজ করে দিই। তাহলে দেখো এখান থেকে আমি 1 নম্বর ইকুয়েশন থেকে আমি লিখতে পারি না কাইনেটিক এনার্জি সমান এইচ নিউ মাইনাস ডাব্লিউ, লেখা যায় তো। কাইনেটিক এনার্জি মানে এইচ নিউ মাইনাস ডাব্লিউ, জাস্ট এপাশে দিয়ে দিয়েছি। তাহলে আবার আমি, আচ্ছা এটাকে আমি একটা দিয়ে দিলাম যে এই, হ্যাঁ এবারে আমি এটাকে আমি প্লট করছি। দেখো ওই আগের প্লটটা তুমি এবার বুঝতে পারবে, এইখান থেকে এবার প্লটটা তুমি করতে পারবে, যে তুমি যে অবজারভেশনটা ফটোইলেকট্রিক ইফেক্ট থেকে পেয়েছিলে সেটা তুমি ঠিক এইখান থেকে দেখতে পাচ্ছ না। এখানে যদি আমি গ্রাফ করি, এটা কিসের গ্রাফ, ওয়াই, এটাকে কেমন লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি। গ্রাফ তো নিশ্চয়ই করেছো, ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি মানে কি নেগেটিভ একটা তোমার, মানে জিনিসটা দেখতে হবে এরকম নেগেটিভ ইন্টারসেপ্টে। এই সির জায়গায় কি আছে ওমেগা, মানে এইটা। আচ্ছা এম এক্স মানে কি, এমটা তোমার যদি আমি বলি এমটা হচ্ছে কি, এমটাকে কি বলা হয় গ্রেডিয়েন্ট বা নতি বলা হয়, তাই তো। এই জায়গাটা যেটাকে ট্যান থিটা দিয়ে ডিনোট করা হয়, সেটা এম এর জায়গায় কি আছে এখানটা এইচ। ঠিক আছে, এটা যদি থিটা হয় তাহলে এটা ট্যান থিটা। আর এটা কি এদিকে কি ছিল, কাইনেটিক এনার্জি ছিল তো। অর্থাৎ কাইনেটিক এনার্জি মানে যে ওয়াই, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সির প্লট দেখতে এরকম হয়। সেই ওয়াইয়ের জায়গায় আছে কাইনেটিক এনার্জি, আর এখানে আছে তোমার ওমেগা, আর এদিকে কি আছে তোমার, এদিকে আছে তোমার ফ্রিকোয়েন্সি। অর্থাৎ ওয়াই ভার্সাস এক্স প্লট, মানে এর প্লট কেমন দেখতে হয়, ঠিক এরকমই তো দেখতে হয়, তাই না। এই এদিকে ওয়াই থাকে, এদিকে এক্স থাকে, এটা হচ্ছে এম, ট্যান থিটা সমান এম, আর এইটা তোমার হচ্ছে এই যে এইটুকু জায়গাটা কত হয়, এই যে সি, তাই তো। দেখো ঠিক আইনস্টাইন যখন যা যা লজিক্যালি ডিসক্রাইব করলেন, করে একটা ফর্মুলা দিলেন, এটাকে আমি 3 নম্বর ফর্মুলা দিয়ে দিলাম। 3 নম্বর ফর্মুলা থেকে তিনি যে গ্রাফটা করলেন সেই গ্রাফটা কিন্তু পুরো মিলে গেল যেটা এক্সপেরিমেন্ট থেকে পেয়েছিলেন, অর্থাৎ এই গ্রাফটার সাথে এক্স্যাক্ট মিলে গেল। তার মানে উনি কি করলেন, উনি দেখিয়ে দিলেন যে জিনিসটা এরকমই হয়। অর্থাৎ কি, যে লাইট একটা কালেকশন অফ এনার্জি কোয়ান্টা, যে কোয়ান্টাগুলো ইলেকট্রনের উপরে পড়ে, মেটালের উপরে পড়ে, মেটালের উপরে পড়ে কি হয়, বাইনারি কলিশন হয় কোয়ান্টার সাথে ইলেকট্রনের। সেই বাইনারি কলিশনের ফলে কি, কোয়ান্টার যে এনার্জিটা এইচ নিউ সে কী করে মেটালকে দিয়ে দেয়। মেটালকে দিয়ে দেওয়ার পরে কি হয়, যে মেটালের ইলেকট্রনটাকে দিয়ে দেয়, ওই এইচ নিউর একটা পার্ট কি করে তোমার ওয়ার্ক ফাংশনে কাজে লাগে। অর্থাৎ মেটালটাকে জাস্ট, মেটাল থেকে ইলেকট্রনটাকে জাস্ট বের করতে সাহায্য করে, আরেকটা পার্ট কি করে, তাকে ইলেকট্রনটাকে ছুটতে সাহায্য করে, অর্থাৎ কাইনেটিক এনার্জিতে সাহায্য করে। তাহলে সেটা হচ্ছে আমি এভাবে লিখতে পারি ডাব্লিউ এইচ নিউ সমান ডাব্লিউ প্লাস কি কাইনেটিক এনার্জি। সেখান থেকে আস্তে আস্তে আমি ওয়ার্ক ফাংশনটাকে আমি করলাম, কি করলাম, ডাব্লিউ সমান এইচ নিউ জিরো, অর্থাৎ একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি লাগে, না হলে তো বেরোবে না। তাহলে ডাব্লিউ সমান এইচ নিউ জিরো, এটা একটা এনার্জি টার্ম। এবারে এটাকে আমি 1 নম্বর থেকে এটা করলাম, তো করে আমি প্লটটা পেলাম। ঠিক আছে, এটাকে তুমি আরেকটু, এই 3 নম্বর থেকে যদি আরেকটু এক্সপ্লোর করতে চাও, আমি বলতে পারি কাইনেটিক এনার্জি সমান
এইচ নিউ, আর ওমেগার মান কত ছিল, এইচ নিউ 0। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে এভাবে করি যে এইচ নিউ মাইনাস, না নিউ মাইনাস নিউ যদি করা, আচ্ছা ঠিক আছে, এইচ নিউ মাইনাস কাইনেটিক এনার্জি সমান আমি করতে পারি এইচ নিউ 0। তাহলে আমি এটাকে এইচ দিয়ে ভাগ করে দিচ্ছি, চারদিকে এইচ দিয়ে ভাগ করে দিচ্ছি, এইচ নিউ 0 দিয়ে ভাগ করে দাও, এইচ একদম এইচ নিউ 0 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি নিউ বাই নিউ 0, এটাকে আমি এভাবে লিখলাম, প্লাস কাইনেটিক এনার্জি বাই মাইনাস অফ এইচ নিউ 0 ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা মাইনাস এইচ নিউ 0 মানে কি, নিউ 0 বাই সরি নিউ বাই নিউ 0 প্লাস কাইনেটিক এনার্জি, এইচ নিউ 0 মানে কি ছিল, ওমেগা ছিল, তাহলে মাইনাস ওমেগা দিস, এটা একটা ইকুয়েশন হয়ে গেল, নিউ বাই নিউ 0 প্লাস কাইনেটিক এনার্জি মাইনাস ওমেগা ইকুয়াল টু 1। এটা নিউ মানে এটা কাটা আছে, ঠিক আছে, এটা কিন্তু নিউ, হ্যাঁ এটা কাটা আছে, নিউ বাই নিউ 0। আচ্ছা এটাকে আমি ভালো করে লিখে দিই যদি প্রবলেম হয়, এটাকে আমি লিখে দিচ্ছি নিউ বাই নিউ 0 প্লাস কাইনেটিক এনার্জি মাইনাস ওমেগা ইকুয়াল টু 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবারে পুরোটা শুনে নাও কি হলো। তাহলে যদি এটা টু বডি, যেহেতু আইনস্টাইন বলে দিয়েছেন এটা টু বডি কলিশন, ঠিক আছে। আচ্ছা এবারে কি বলেছেন যে এনার্জিটা মানে কোয়ান্টার এনার্জিটা, যদি তুমি এখান থেকে একটা জিনিস ভাবো, এই যে কোয়ান্টার যে এনার্জি এইচ নিউটা, সেটা যদি এই মেটালটার ওয়ার্ক ফাংশনের থেকে যদি কম হয়ে যায়, হ্যাঁ তাহলে কি হবে, ওয়ার্ক ফাংশন থেকে যদি কম হয়ে যায়, বা যে তোমার যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা আছে সেই ফ্রিকোয়েন্সির কমে যদি তুমি একটা লাইট যদি ওখানে দাও, তাহলে কি হবে, তাহলে ইলেকট্রনের এমিশন হবে না। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের তাহলে এমিশন হবে না। এবার তুমি যতই তুমি লাইটের ইন্টেন্সিটি বাড়াও না কেন, হ্যাঁ ইলেকট্রনের এমিশন কিন্তু হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আর কি বলা যেতে পারে, আচ্ছা বলছে যে কলিশনটা যেহেতু টু বডি কলিশন, অর্থাৎ কি একটার সঙ্গে একটা ধাক্কা করছে, মানে একটা কোয়ান্টার সাথে একটা তোমার ধাক্কা খাচ্ছে, ইলেকট্রনের ধাক্কা খাচ্ছে, তাহলে কি যে ইন্টেন্সিটিটা, মানে তুমি যতই ইন্টেন্সিটি বাড়াও না কেন ও তো একটার সাথে একটা ধাক্কা খাবে, না কি একটার সাথে 10টা ধাক্কা খাবে। তুমি যতই ইন্টেন্সিটি বাড়াও না কেন তোমার হচ্ছে ওই কোনো রকম কোনো এফেক্ট করবে না, হ্যাঁ মানে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনটা যে বেরোচ্ছে তার যে কাইনেটিক এনার্জিটা আছে তার উপরে কিন্তু ইন্টেন্সিটি কোনো এফেক্টই করবে না। কারণ কি, এটা যেহেতু টু বডি কলিশন হচ্ছে, সবাই এইচ নিউ যাচ্ছে, সবাই এইচ নিউ মানে, এবং একটা তোমার হচ্ছে কোয়ান্টা একটা ইলেকট্রনকে ধাক্কা মারছে, সেই কোয়ান্টা ওকে ওয়ার্ক ফাংশন দিয়ে বেরোতে সাহায্য করছে, সেই ওকে এনার্জি দিচ্ছে। এবার তুমি ধরো 10টা তুমি ধরো বেশি সংখ্যক কোয়ান্টা পাঠাচ্ছ, মানে তুমি ইন্টেন্সিটি বাড়িয়ে দিচ্ছ, তাতে আমার কী হবে তোমার আলটিমেটলি একটার সাথে একটা কলিশন, একটার সাথে তো আর 3টের কলিশন হবে না, তাহলে ভাবতাম যে আরও বেশি এনার্জি দিচ্ছে, আলটিমেটলি ও তো এইচ নিউ এনার্জিটাই পাচ্ছে, তাই না, একটা ইলেকট্রন। আচ্ছা আর কি, আচ্ছা আর বলছে এটা তুমি বলতে পারো যে এটা তুমি মোটামুটি এটা বলতে পারো যে যদি তুমি নিউটা মানে তোমার যে ফ্রিকোয়েন্সিটা যেটা আছে সেটা তুমি যদি তোমার একটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে যদি কম হয়, এটা তো বলেই দিয়েছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে যদি কম হয় তাহলে তোমার বেসিক্যালি কিছু বা মানে বেরোবে না, তুমি ইন্টেন্সিটি যদি হাইও করো কিছু বেরোবে না, মানে তুমি যে গ্রাফগুলো যেগুলো দেখলে সেই গ্রাফগুলো থেকে এখান থেকে কী কী এক্সপ্লেন করা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর বলছে এগুলো যেহেতু বাইনারি কলিশনের ফলে কি, বাইনারি কলিশন সবসময় ইলাস্টিক কলিশন হয়। ঠিক আছে, বাইনারি কলিশন কী হয়, সবসময় হচ্ছে ইলাস্টিক কলিশন। যেহেতু ইলাস্টিক কলিশনে কী হয়, ইলেকট্রন এমিশন এই জন্য মানে সঙ্গে সঙ্গে, মানে ইলাস্টিক কলিশনটাই খুব ইনস্ট্যান্টেনিয়াস, ধাক্কা খাবে ছিটকে যাবে, ধাক্কা খাবে ছিটকে যাবে। আর যেহেতু বাইনারি কলিশন হচ্ছে, বাইনারি কলিশনগুলো কীরকম হবে, ইলাস্টিক কলিশন। এই ইলাস্টিক কলিশন হওয়ার ফলে কী করে, ধাক্কা খেয়েই ইলেকট্রনটা ছিটকে যাচ্ছে সঙ্গে সঙ্গে। এই জন্য তুমি কি ওই যে ইলেকট্রনটা যে বেরোচ্ছে মানে ইনস্ট্যান্টেনিয়াস এমিশন অফ ইলেকট্রন, সেটা তুমি এখান থেকে এক্সপ্লেন করতে পারবে। অর্থাৎ যে জিনিসগুলো আইনস্টাইন মানে যে জিনিসগুলো ওই গ্রাফ থেকে এক্সপ্লেন করা যায়নি, আইনস্টাইন কিন্তু সেই জিনিসগুলোকে এক্সপ্লেন করছে। ঠিক আছে, তাহলে সেই জিনিসগুলোকে যেহেতু আইনস্টাইন সব কিছু এক্সপ্লেন করে দিলেন, তার ফলে কি আইনস্টাইন পুরো ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে এক্সপ্লেন করতে পারলেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে তোমার ঘটনা, যে এই ঘটনাগুলো আইনস্টাইন যেহেতু এক্সপ্লেন করে দিয়েছেন, এটা তোমার টোটাল ফটো ইলেকট্রিক ইফেক্ট, এবং এইসব এক্সপ্লেন করার পরে আইনস্টাইন আমার পেয়ে গেলেন নোবেল।
ঠিক আছে, তাহলে এইসব জিনিসপত্র তিনি এক্সপ্লেন করে দিলেন, তিনি নোবেল প্রাইজ পেয়ে গেলেন, আর গল্প এখানে শেষ হয়ে গেল। তাহলে এই ছিল তোমার কমপ্লিট ফটো ইলেকট্রিক ইফেক্ট। আমি জানি কোনো বইতে এইসব পাবে না, অনেক কঠিন লাগতে পারে, অনেক কিছু লাগতে পারে, ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো, ধীরে সুস্থে পড়ো, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু তোমাদের ফিজিক্সে কাজে লাগবে। এটা খুবই ইম্পর্টেন্ট লেকচার ছিল, তাই 1.5 ঘন্টার কাছাকাছি লেকচারটা হয়ে গেল, কিছু করার নেই। লেকচারটাকে ধৈর্য সহকারে দেখো, দেখলে মোটামুটি বুঝতে পারবে যে কী করানো হয়েছে। আচ্ছা, শেষ করার আগে ওই যে তিনটে জিনিস বেসিক্যালি আমি আরেকবার ওটা বলেছি, যে তিনটে জিনিস এক্সপ্লেন করতে পারেনি, তিনটে কি চারটে জিনিস এক্সপ্লেন করতে পারেননি গ্রাফ থেকে, আইনস্টাইন যেটা এক্সপ্লেন করলো। প্রথমটা যে এক্সপ্লেন করলো যে অ্যাজ ইট ইজ এ টু বডি কলিশন, ইফ দ্য এনার্জি অফ দ্য ইনসিডেন্ট এনার্জি কোয়ান্টা ইজ লেস দেন দ্য ওয়ার্ক ফাংশন or frequency, the incident light is less than the threshold frequency, there will be no emission of electron. অর্থাৎ আমি যে আইনস্টাইন যে থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সিটা যে ডিরাইভ করেছিলেন, মানে একটা গ্রাফ ছিল না যে তুমি সেখানে তুমি মানে তোমার তীব্রতা বেড়ে যাচ্ছে, একটা গ্রাফ ছিল না, ওই যে সেই দেখবে যে মানে তুমি আই বাড়িয়ে দিচ্ছ, আই বাড়িয়ে আই স্যাচুরেশন কিন্তু একই আছে, কিন্তু এই স্টপিং পোটেনশিয়ালগুলো জাস্ট চেঞ্জ হয়েছে। মানে কি, আই স্যাচুরেশন একই থাকবেই, কারণ তুমি তীব্রতা বাড়িয়েছো। তুমি যদি ফ্রিকোয়েন্সি যদি তুমি না বাড়াও, তাহলে তোর কোনো মানে এই হবে না, তোমাকে ফ্রিকোয়েন্সিটাকে সাথে কিছু করতে হবে। তুমি থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সির উপর যদি তুমি দাও, তাহলে তোমার সব এগুলো বেরোবে, ইলেকট্রনগুলো বেরোবে, তাহলে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি ছিল, বলছে উইথ ইনক্রিজ ইন ইন্টেন্সিটি কিপিং ফ্রিকোয়েন্সিজ অ্যাজ কনস্ট্যান্ট বেসিক্যালি মিনস মোর অ্যান্ড মোর এনার্জি কোয়ান্টা ফ্লোস পার ইউনিট টাইম। মানে তুমি যদি ইন্টেন্সিটি যদি বাড়াও, তার মানেটা কী হচ্ছে, যে কম সময়ে বেশি সংখ্যক কোয়ান্টা তুমি ছাড়ছো, কম সময় বেশি সংখ্যক কোয়ান্টা ছাড়ছো। কিন্তু এই বলেছিলাম যে এটা যেহেতু একটা টু বডি কলিশন, তুমি বেশি সংখ্যক কোয়ান্টা ছাড়লেও কী হবে, টু বডি কলিশন হওয়ার জন্য হবেটা কি, ও তো ওই যে একটা কোয়ান্টা গিয়ে একটা ইলেকট্রনকে ধাক্কা দেবে, ওতে আর কোনো গল্প নেই। তা যেহেতু একটা টু বডি কলিশন হচ্ছে, তুমি ইন্টেন্সিটি যতই বাড়াও না কেন, ও ফোটো কারেন্টের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আচ্ছা, আর কি, আর বেসিক্যালি তো মোটামুটি এইগুলো। আর একটা লাস্টে এটা বললাম যে ইলাস্টিক কলিশন ছিল বলে ইনস্ট্যান্টেনিয়াস ইলেকট্রনগুলো বেরোচ্ছে। এই কটা জিনিস এক্সপ্লেন করতে পারেননি, তো আইনস্টাইন এগুলো বলে দিলেন লাস্টে, তার ফলে হয়ে গেল ফটো ইলেকট্রিক ইফেক্টটা কমপ্লিট। তো আরেকবার এটা বলে দিলাম বোঝার সুবিধার্থে। কোনো অসুবিধা যদি লাস্টের দিকে হয় আমাকে একটু মেসেজ করো বা বলো, খুব একটু কঠিন ব্যাপার স্যাপার হলো আজকের, যাই হোক একটু অসুবিধা হলে আমাকে বলো, ঠিক আছে। তাহলে আজকের লেকচারে এই অবধি শেষ করলাম। নেক্সট লেকচারে আমি পরে হাইড্রোজেনের স্পেকট্রা ইফেক্টটাতে ঢুকে যাবো, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যতে ঢুকে যাবো, ওয়েভ থিওরিতে ঢুকে যাবো, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিতে ঢুকে যাবো, ঠিক আছে। চলো।